এবং খুব ইজিলি এবং করা পসিবল হয়। ঠিক আছে। সো এটা একটা ফ্যাক্টর। আরো অনেক সফটওয়্যার আছে যেমন এসপিএসএস ইউজ করা হয়, বাট ইকোনমিক্সের ফিল্ডটাতে এসপিএসএসটা খুব কম ইউজ হয়। অন্যান্য ফিল্ড যেমন সোশ্যাল সায়েন্সের আদার যে ফিল্ডগুলো আছে, ডিপার্টমেন্টগুলো আছে, ওরা হয়তো এসপিএসএসটা প্রিফার করে, বাট ইকোনমিক্সের লোকজন মোর স্টেটাটা প্রিফার করে। আমি নিজে কখনো স্পিসিস ইউজ করিনি। সো যার কারণে আমি আসলে কম্পারিজনটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যে কোনটা বেটার কোনটা। বাট এখনো ডমিনেন্টলি স্পেসিয়াস এই স্টেটাটা ইউজ হয় ইকোনমিক্স ফিল্ডে। এসপিএসএসটা আমি দেখিনি অ্যাকচুয়ালি। বাট আমার আই এম শিওর যে এসপিএসএস এও ওই ধরনের কাজগুলো হয়তো করা যায়, কিন্তু কত ডেপথে করা যায় আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আর হচ্ছে স্টেটাতে আর এসপিএস এর সাথে একটা ডিফারেন্স আছে, বা আর এর সাথেও। যেমন এসপিএসএসটা হচ্ছে অনেকটা তোমার ক্লিক বেসড। তোমার মেনু থাকে, মেনু থেকে তুমি ক্লিক করে করে আহ, কাজ করতে পারো। যেমন ধরো হচ্ছে আহ, আচ্ছা আমি জাস্ট রেকর্ডিংটা অন করে নিই। আচ্ছা রেকর্ডিংটা, ওকে। সো স্টেটের যেটা সুবিধা আছে, সরি, এসপিএসএস যেটা আমরা বলছিলাম, এসপিএসএস এ যেটা হয়, তোমার উপরে মেনু থাকে। তুমি হয়তো বলছো আমি স্ট্যাটিস্টিক্স, তারপরে আমি ডেসক্রিপটিভ করতে চাচ্ছি, কোন কোন ভ্যারিয়েবলের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করতে চাচ্ছি, এগুলো তোমাকে ক্লিক করে করে যেতে হয় উপরে মেনু থেকে, হুইচ ইজ মাচ ইজিয়ার। যার কারণে অনেকে ওটা প্রিফার করে, যেহেতু তাকে কোনো কোডিং করতে হয় না এসপিএসএস এ। আমি যতটুকু জানি, আমি জানি না নতুন আপডেট হয়েছে কিনা। আমি লাস্ট এসপিএসএস একবার খুলেছিলাম 19 2011 বা 12 সময়। এরপরে 10 10 12 বছর কোনো চেঞ্জ হয়ে গেছে, আমি নট শিওর অ্যাবাউট দ্যাট। বাট তখন আমি দেখেছিলাম যে এসপিএসএস এ তোমার ক্লিক করে করে কাজ করে ওরা। আর যেগুলো নতুন সফটওয়্যার, নতুন বলতে ইন দ্য সেন্স হচ্ছে যেগুলো আর বা পাইথনের কথা আমি বলছি, ওগুলো হচ্ছে তোমার টোটালি কোডিং বেসড। ওখানে ক্লিক করে তুমি কিছু করতে পারবে না, কোনো মেনু নেই, তোমাকে কোডিংটা লিখতে হবে। ঠিক আছে। সো দুটো দুটো পাশে। আর স্টেটাটার সুবিধা হলো স্টেটাতে তুমি ক্লিক বেসড ওই অপশনটাতেও, মেনু বেসডেও তুমি যেতে পারবে, অথবা তুমি কোডিং করেও করতে পারবে। দুটো অপশনই তোমার হাতে আছে। কেউ যদি যেমন ফ্যামিলিয়ার, যারা নতুন, আমরা আমরা যখন কাজ শুরু করেছিলাম স্টেটাতে, বা তোমরাও করবে, তোমাদের কাছে একটু হয়তো ইজিয়ার মনে হবে যে আমরা উপরে মেনু আছে, মেনু থেকে ক্লিক করে করে করব। বাট করতে 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 একসময় যখন তোমরা একটু ফ্যামিলিয়ার হয়ে যাবে স্টেটা ভার্সন, তখন দেখবে আসলে মেনু বেসটা থেকে আসলে কোডিং বেসটা তোমাদের কাছে মোর ইজিয়ার মনে হবে। ঠিক আছে। বাট একটু সময় লাগবে, একটা লার্নিং কার্ভ আছে এখানে। প্রথম দিকে একটু হয়তো তোমাকে শ্রম দিতে হবে এখানে। সো স্টেটার একটা একটা সুবিধা, তুমি কোড বেসডেও যেতে পারবে, তুমি ক্লিক করেও যেতে পারবে। ঠিক আছে। সো এটা একটা সুবিধা আছে স্টেটার আদার সফটওয়্যার গুলো থেকে। আর সো আমরা যখন শিখবো, আমরা প্রথম দিকে ক্লিক বেসডে কিছু দেখবো, কিন্তু আস্তে আস্তে আমরা যেটা করতে হবে তোমাদেরকেও ওই একটু কোডিংটা শিখে ফেলতে হবে। ঠিক আছে। ওটা আমরা আস্তে আস্তে দেখবো যে কোডিং গুলো কিভাবে আসলে তুমি গ্রাস্প করতে পারো। ওটা মোর অফ প্র্যাকটিস। ঠিক আছে। যে তুমি যত বেশি প্র্যাকটিস করবে, ল্যাঙ্গুয়েজ গুলো তোমার কাছে তত বেশি কুইকলি আহ, মনে থাকবে যে না ঠিক আছে। আর বা পাইথনের ক্ষেত্রে যেটা হয়, ওরা তো আর কোডিং করতে করতে ওদের একটা প্র্যাকটিস চলে আসে যে কোন লাইনের পর কি লিখতে হবে, কোন লজিক্যালি কোন লাইনের পর কি লিখতে হবে, সেটা ওরা ইজিলি ওরা বুঝতে পারে। সো স্টেটার ক্ষেত্রে ওই সুবিধাটা আছে। আর যারা ওটা হয়তো পারছে না, তারা ক্লিক বেজেও যেতে পারবে। সো দুটো অপশনই আছে। সো আমরা ফার্স্ট শুরু করি। আমি আমার স্ক্রিন শেয়ার দিই। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? Yes, sir. জি স্যার। সো তোমরা মোস্ট প্রবাবলি তোমরা যারা নিয়ে ফেলেছো অলরেডি, হয়তো অনেকেই আমাদের ল্যাবে অলরেডি সফটওয়্যারটা দেয়া আছে
সব কম্পিউটারে। অথবা তোমরা যারা নিজেদের ল্যাপটপে বা কম্পিউটারে ইউজ করতে চাও বাসায়, তারা ওই হাশেমের সাথে কথা বললে হাশেম তোমাদেরকে দিয়ে দিবে। ওগুলো ক্র্যাক ভার্সন, বাট স্টিল ওয়ার্কেবল। স্যার ম্যাকবুকে কি এটা ইনস্টল হবে? ম্যাকবুকে ক্র্যাক ভার্সন গুলো মোস্ট প্রবলি সেট করা যায় না। তোমার ম্যাকের জন্য আলাদা ভার্সন নিতে হয়, মানে আলাদা ভার্সন আছে, বাট ওটা ক্র্যাকড আছে কিনা আমি আসলে শিওর না। স্যার কম্পিউটার ল্যাবে কোনো কম্পিউটারে কি মানে স্টেটাটা ইনস্টল আছে? তাহলে একটু সুবিধা হয়। কম্পিউটার ল্যাবের সবগুলো কম্পিউটারের স্টেটাস ইনস্টল করা আছে। থ্যাংক ইউ স্যার। সো ওইটা স্টেটা 14.1 মোস্ট প্রবলি, কম্পিউটার ল্যাবে যেটা আছে, বাট এরপরেও স্টেটা 19 পর্যন্ত মোস্ট প্রবলি চলে আসছে। আমার কাছে 18 আছে, স্টেটা 19 পর্যন্ত চলে আসছে মোস্ট মোস্ট প্রবলি, আমি শিওর। বাট যেটা হয় 14 আর 18, আমরা যে লেভেলে কাজ করি এখন করছি বা করবা তোমরা ইউজ করবে ক্লাস ওয়ার্কে, সেটার জন্য স্টেটা 14 ইজ ভেরি গুড এনাফ। মানে এখন যেগুলো চেঞ্জ হচ্ছে, মোস্ট প্রবলি ওরা চেঞ্জগুলো করছে, ওরা ডেটা সায়েন্সের অনেকগুলো অ্যালগোরিদম ওরা আস্তে আস্তে ঢোকানোর চেষ্টা করছে স্টেটার মধ্যে, যাতে ওরা মোর ইউজার এখানে আনতে পারে। যেহেতু এখন ডেটা সায়েন্সের লোকজন অনেক বেশি সফটওয়্যার ইউজ করছে, ডেটা সায়েন্সটা অনেক বেশি পপুলারাইজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অলরেডি হয়ে গেছে। সো ওদেরকে ইউজার বেসটা বাড়ানোর জন্য ওরা ডেটা সায়েন্সের অনেক কিছুই এখন আপডেটেড ভার্সনগুলোতে ইউজ করে। স্টেটা 14-এ যেগুলো অনেক কম থাকবে, বাট আমরা যেহেতু আহ, ওই ওই ইস্যুস গুলো আমরা ইউজ করবো না, ওই মেটেরিয়াল গুলো। সো আমাদের জন্য আসলে 14, 18 আর 19 ইজ নট দ্যাট মাচ ডিফারেন্ট। সো যারা কম্পিউটার খুলবে, যাদের স্টেটা আছে তারা নিজেরাও খুলে রাখতে পারো। সো স্টেটাতে মেইনলি যখন তুমি ওপেন করবে, 4টা পোর্শন থাকে। তুমি আমরা যে এখন উইন্ডোটা দেখছি, এই উইন্ডোতে 4টা ভাগ আছে, ঠিক আছে? সো এই যে লেফট সাইডে ভার্টিক্যাল একটা লম্বা স্পেস দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? এইখানে দেখবে আহ, আহ, তোমাদের উপরে লেখা আছে হিস্ট্রি, ঠিক আছে? সো হিস্ট্রি মানে এটা টাইটেল থেকেই বোঝা যাচ্ছে যে এই কলামটাতে আসলে তুমি স্টেটাতে তোমার সেশনটাতে, সেশন বলতে আমরা বোঝাই হচ্ছে, ধরো তুমি স্টেটা রান করেছো, স্টেটা ক্লোজ করা না পর্যন্ত, ঠিক আছে? ধরো তুমি স্টেটা স্টার্ট করেছো, তারপর তুমি যদি আবার সাইন আউট করে ফেলেছো স্টেটা থেকে, তাহলে একটা সেশন শেষ হয়েছে। আবার আবার তুমি স্টেটা ওপেন করলে তো আর একটা সেশন শুরু হলো। অনেকটা এক্সেলের মতোই, একবার তুমি সফটওয়্যারটা খুলে একবার বন্ধ করলে। সো হিস্ট্রি যেটা করে, তুমি প্রতিটা সেশন যখন শুরু হয়, ওই সেশনে তুমি যত কমান্ড রান দিবে, যত ওকে যত কিছু করতে বলবে, সবকিছুই সে এই লেফট সাইডে হিস্ট্রিতে রেখে দেয়, ঠিক আছে? বাট তুমি নতুন সেশন শুরু করলে হিস্ট্রি আবার জিরো থেকে শুরু হবে, ঠিক আছে? সো হিস্ট্রি হচ্ছে তোমার সেশন হিস্ট্রি অ্যাকচুয়ালি। এটা লেফট সাইডের ভার্টিক্যাল পার্টটা। আর মাঝখানের যে রাইট সাইডে আমরা চলে আসি, রাইট সাইডে আছে আমাদের, দেখো আরেকটা ভার্টিক্যাল পোর্শন আছে। এটার হেডিং এ লেখা আছে, দেখো, ভ্যারিয়েবলস। তোমরা কি কার্সরটা নড়ছে দেখতে পাচ্ছ? কার্সরটা, Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে বুঝতে পারবে আমি আসলে কোথায় ইন্ডিকেট করছি। সো এইখানে যে ভ্যারিয়েবলস দেয়া আছে, এটা হচ্ছে আরেকটা পার্ট স্টেটা ইন্টারফেসের। এখানে ভ্যারিয়েবলস তো তোমার টাইটেল থেকেই আমরা বুঝতে পারছি যে এখানে আসলে আমি যে ভ্যারিয়েবল গুলো সেট করছি, ইনস্টল করব, আমার ডেটা সেটের যে ভ্যারিয়েবল গুলো আছে তার একটা লিস্ট। ধরো তুমি একটা ডেটা সেট নিয়েছো, যেখানে তোমার পার্সনের নাম আছে, পার্সনের এইজ আছে, পার্সনের জেন্ডার আছে, ইনকাম আছে, ধরো 4টা ভ্যারিয়েবল আছে। তাহলে এখানে এই 4টা ভ্যারিয়েবলের নাম দিয়ে দিবে তোমাকে, ঠিক আছে? যেহেতু ভ্যারিয়েবল গুলো নিয়ে আমরা কাজ করব, সাথে পাশে এটা রেখে দেয় স্টেটা, যাতে ইজিলি আমরা কমান্ড উইন্ডোতে যেতে পারি, ঠিক আছে? সো এটা হচ্ছে এই উপরের পার্টটা। এখন এই রাইট সাইডে দেখো নিচের পার্টে আরেকটা জিনিস আছে, প্রপার্টিজ নাম অনুসারে। এটা আসলে আমি যে ভ্যারিয়েবলটা নিয়ে কাজ করছি সেই ভ্যারিয়েবলের প্রপার্টিজ। ধরো জেন্ডার, সেটা তো আসলে তোমার বাইনারি ভ্যারিয়েবল, ঠিক আছে? সেটা এক ধরনের, তাইলে তার ভ্যারিয়েবলের প্রপার্টিজ এক ধরনের। আবার ধরো তুমি লিখছো হচ্ছে ইনকাম, সেটা তো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, ঠিক আছে? সেটাতে আবার তোমার ধরো হচ্ছে প্রপার্টিজ আরেক ধরনের, ঠিক আছে? অথবা নেইম, নেইমটা তো আসলে কোনো ভ্যারিয়েবল, মানে ওটা কোনো ভ্যারিয়েবল না, ওটা জাস্ট স্ট্রিং ভ্যারিয়েবল, ঠিক আছে? সো ওইটার আরেকটা প্রপার্টিজ,
ঠিক আছে। সো এই জন্য এক একটা ভ্যারিয়েবলের ক্যাটাগরি এক এক ধরনের হয়। সো ওই হিসেবে প্রপার্টিজ গুলো নিচে রেখে দেয় ওরা। ঠিক আছে। আর উপরে হচ্ছে এই ভ্যারিয়েবলের লিস্টটা থাকে। ঠিক আছে। সো এই লেফট সাইড গেল আমাদের, আর রাইট সাইড গেল। লেফট সাইডে হিস্ট্রি, রাইট সাইডে হচ্ছে আমাদের ভ্যারিয়েবলস। এখন মাঝের যে পোর্শনটা আছে, বড় যে পোর্শনটা, সেই বড় পোর্শনটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এই উপরের পার্টটা, যেটাতে অনেকগুলো লেখা অলরেডি আছে, স্টেটা বা তোমার নোটস টোটস অনেক কিছু অলরেডি ওরা বাই ডিফল্ট দেয়, লাইসেন্স নাম্বার টাম্বার। তো আহ, এই পোর্শনটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে। আর তার ঠিক নিচে দেখো, ছোট একটা লম্বা রেক্ট্যাঙ্গেল শেপের একটা পোর্শন আছে। ঠিক আছে। এটাকে উপরে দেখো হেডিং দেওয়া আছে কমান্ড। তার মানে হচ্ছে আমরা একটু আগে বলছিলাম স্টেটাতে তুমি কমান্ড বেসডে কাজ করতে পারবে। সো তুমি যে কমান্ডটা দিবে, এই কমান্ডটা তোমাকে লিখতে হবে এই জায়গাটাতে, এখানে তুমি টাইপ করতে পারবে। ঠিক আছে। সো এখানে তুমি টাইপ করে এন্টার দিবে। এখন এই এন্টার দেওয়ার পর কমান্ডটা এক্সিকিউট হলে যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা তোমার চলে আসবে হচ্ছে এই উপরের পোর্শনটাতে। ঠিক আছে। সো যেমন ধর আমি যদি লিখি, জাস্ট একটা কমান্ড দিলাম হেল্প। ঠিক আছে। সো দেখো এখন হেল্প কমান্ড দেওয়ার সাথে সাথে এই যে আমি হেল্পটা লিখেছি, এন্টার দেওয়ার সাথে সাথে দেখো কমান্ডটা এখানে চলে আসছে। ঠিক আছে। আমার কমান্ডের এক্সিকিউশনটা এই সে রেজাল্ট সেকশনে দিয়ে দিয়েছে। আর দেখো লেফট সাইডে দেখো হিস্ট্রিতে হেল্পটা চলে আসছে। আমি যেহেতু একবার অলরেডি একটা কমান্ড দিয়েছি, এটা হিস্ট্রিতে, আমার সেশন হিস্ট্রিতে অলরেডি এটা ঢুকে গেছে। ঠিক আছে। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের স্টেটার বেসিক ইন্টারফেসটা। আর যদি তোমার দেখো অনেক ক্ষেত্রেই ধরো তোমার মনে হচ্ছে তোমার আসলে হিস্ট্রি সেশনটা দরকার নেই, তুমি হিস্ট্রি সেশনটাকে একটু একটা কাজ করা যায়, প্রতিটা পার্টি আসলে মুভেবল। তো তুমি হয়তো এগুলাকে ছোট বড় করতে পারবে। ঠিক আছে। এভাবে এটা বন্ধও করে দিতে পারবে তোমার যদি দরকার না হয়, অথবা তুমি মনে করছো না থাকুক লেফট সাইডে, অথবা তোমার মনে হচ্ছে ভ্যারিয়েবল পোর্শনটা এত বড় করার দরকার নেই, ভ্যারিয়েবল পোর্শনটা একটু ছোট থাকুক, আমার রেজাল্টটা বড় দরকার, তখন তুমি ভ্যারিয়েবল পোর্শনটা ছোট করে দিবে। অথবা অনেক সময় ভ্যারিয়েবল পোর্শনটা বড় লাগে কারণ ভ্যারিয়েবলের নাম যদি অনেক বড় হয়, সো সেটা তো তুমি হয়তো ভ্যারিয়েবল নেমটা বড়, সো এগুলো মুভেবল, সো এগুলো তুমি ইজিলি নিজে চেঞ্জ করতে পারবে। আর যদি কখনো দেখো যে কোনো কারণে তোমার একটা এই চারটা, যে আমরা ইন্টারফেসে যে চারটা পার্ট বলেছি, কোনো একটা পার্ট নেই, অনেক সময় নাও থাকতে পারে, সো ভয় পাওয়ার কিছু নেই। এই সবগুলো জিনিসই এইখানে এই উপরে দেখো একটা বার আছে, সেই বারের একটা অপশন হচ্ছে উইন্ডো। ঠিক আছে। সো তুমি যদি উইন্ডোটাতে ক্লিক করো, তখন দেখবে তোমার ইন্টারফেসে যেই অপশনগুলো আছে সেই অপশনগুলো এখানে দেয়া আছে। ইন্টারফেসের যে পার্ট বাই পার্ট অপশনগুলো আছে, সো কোনোটা যদি না থাকে তুমি এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা আবার চলে আসবে তোমার ইন্টারফেসের সাথে। ঠিক আছে। সো মোটামুটি এই চারটা হচ্ছে বেসিক পার্ট। সো যার কারণে মোটামুটি স্টেটা বাই ডিফল্ট এই চারটা ওপেন করে। অনেক সময় যেটা হয়, তুমি হয়তো ল্যাবের কম্পিউটারে বসেছো, কেউ একজন হয়তো আগের যে কাজ করেছে সে হয়তো কোনো কারণে ভুল করে এটা ডিলিট করে দিয়েছে, তোমার কমান্ড উইন্ডোটা। ঠিক আছে। এখানে যে কমান্ড উইন্ডোটা আছে সেটা সে ডিলিট করে দিচ্ছে। এখন তুমি যখন পরের বার এসে সেশনটা খুলছো, তুমি তো এসে দেখবে যে কি রে, এখানে তো আমার কমান্ডটা নেই, আমি কিভাবে পাবো? সো এটা আর ভয় পাওয়ার কিছু নেই। এখানে উইন্ডোতে গিয়ে তুমি যদি আবার কমান্ডটা ক্লিক করো, তোমার ওই ইন্টারফেসে আবার এই কমান্ড উইন্ডোটা চলে আসবে। ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক ইন্টারফেস আমাদের স্টেটার। এরপরে দেখো আমাদের উপরে যে বারগুলো আছে, উপরে যে বারটা আছে, বারের অনেকগুলো অপশন আছে, ফাইল, এডিট, ভিউ, ডেটা, গ্রাফিক্স, স্ট্যাটিস্টিক্স, ইউজার, এ ধরনের উইন্ডো হেল্প, এ ধরনের অনেকগুলো আমাদের অপশন আছে। সো আমরা অপশনগুলো আস্তে আস্তে দেখবো, বাট মোস্টলি আমরা ইউজ করি এই গ্রাফিক্স আর স্ট্যাটিস্টিক্স, এই দুটো পার্ট। ঠিক আছে। সো নাম থেকেই বুঝতে পারছো গ্রাফিক্সটা আসলে দেখাবে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের প্লটিং। যেমন দেখো আমি গ্রাফিক্সটা যখন সিলেক্ট করেছি, দেখো এখানে দেখো টু ওয়ে গ্রাফ, স্ক্যাটার প্লট, লাইন গ্রাফ, বার চার্ট, ডট চার্ট, পাই চার্ট, হিস্টোগ্রাম, বক্স প্লট, কন্ট্রোল প্লট, আরো যত ধরনের প্লটিং আছে। ঠিক আছে। সবগুলোই হচ্ছে মেইনলি এই গ্রাফিক্স অপশনটার আন্ডারে থাকে। ঠিক আছে। সো কেউ যদি ক্লিক করে করে কাজ করতে যায়, সে যদি বার চার্ট ড্র করতে চায়, সে বার চার্ট ক্লিক করবে, দেন তাকে বলতে হবে কোন ভ্যারিয়েবলের বার চার্ট সে ড্র করতে চাচ্ছে, এখানে ভার্টিক্যাল বার চার্ট নাকি হরাইজন্টাল বার চার্ট। এভাবে তাকে ক্লিক করে করে অপশনগুলো চুজ করে দিলে স্টেটা অটোমেটিক্যালি
তোমাকে চার্টটা রান করে দিবে। আর এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা কমনলি ইউজ করব। আর আরেকটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে এখানে আমরা যত ধরনের স্ট্যাটিস্টিক, আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পড়েছি। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে তোমার যেমন ধরো মিন মিডিয়ান মোড বিভিন্ন ধরনের পড়েছো ওগুলো, তারপর ধরনের হাইপোথিসিস টেস্টিং, বা তোমরা সেকেন্ড সেমিস্টার থার্ড ইয়ারে গিয়ে রিগ্রেশন মডেল পড়বে। এই ধরনের যত মডেলিং আছে সবগুলোই হচ্ছে এখানে। তো এখানে দেখো না, থাউজেন্ড মানে মেনি অপশনস আছে যে তুমি আসলে কোনগুলো করতে চাচ্ছ। অনেক কিছুই আমি নিজেও আসলে কখনো ইউজ করি, যেমন ধরো এখানে আছে এপিডেমোলজি অ্যান্ড রিলেটেড। ঠিক আছে, সো এগুলো হচ্ছে মোর অফ মেডিকেল সাইডে চলে গেছে। সো ওরা বায়ো স্ট্যাটিস্টিক্স যারা পড়ে তাদের জন্য হয়তো ইউজ হচ্ছে। এইখানে যেগুলো আছে আইটেম রেসপন্স, এফএমএম, এলসিএ, লেটেন্ট ক্লাস, সো স্ট্রাকচারাল, এগুলো হয়তো তোমরা যদি কেউ যদি ইউজ করো আপডেটেড ভার্সনে, ওগুলো মানে তোমরা যারা আরো অ্যাডভান্স লেভেলে যাবে তখন হয়তো তোমাদের ইউজ করতে হবে। নিচে যেমন আছে লাসো, মেটা অ্যানাল। লাসোটা হচ্ছে তোমার মেইনলি হচ্ছে ডেটা সায়েন্সের, অ্যাডভান্স ডেটা সায়েন্সের ইউজ হচ্ছে ওদের। মেটা অ্যানালাইসিসটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, তোমার অনেকগুলো পেপারের লিটারেচার রিভিউর অ্যানালাইসিস। ঠিক আছে, সো এই ধরনের অনেক অ্যানালাইসিস আছে, বা সবগুলোই স্টেটা এখানে দিয়ে রেখেছে, তুমি ক্লিক করে করে কাজ করতে পারবে। বাট ইনিশিয়ালি আমাদের মোস্টলি লাগবে হচ্ছে প্রথম দুটো। ঠিক আছে, একদম বেসিক। যেমন প্রথমটা হচ্ছে সামারি টেবল অ্যান্ড টেস্ট। ঠিক আছে, সো আমাদের এই ফোর্থ সেমিস্টারে শুধু লাগবে ফার্স্ট অপশনটা। ঠিক আছে, যত অ্যাডভান্স যাবে তুমি হয়তো তত তোমাকে শিখে নিতে হবে। সো যেমন সামারি স্ট্যাটিস্টিক্স এর ভেতরে তোমার আছে এই যে সামারি অ্যান্ড ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। সেটা যদি তুমি ওপেন করো, রাইট সাইডে এসে দেখো মিন, পোর্শন, কনফিডেন্স ইন্টারভেল, তুমি যা করতে চাও সবই অপশন এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, অথবা তুমি যদি হাইপোথিসিস টেস্ট করতে চাও, এই যেমন এখানে টি টেস্ট, জেড টেস্ট, এগুলো সব দেয়া আছে এখানে। ঠিক, যেগুলো আমরা পরে প্র্যাকটিস করব যে কিভাবে করতে হয়। ঠিক আছে, অথবা তুমি যদি ফ্রিকোয়েন্সি টেবিল ড্র করতে চাও, ওয়ান ওয়ে ফ্রিকোয়েন্সি টেবিল অথবা বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি টেবিল, মানে টু ওয়ে ফ্রিকোয়েন্সি টেবিল, ওগুলোও তুমি এখান থেকে করতে পারবে ইজিলি। ঠিক আছে, সো এই ধরনের টেবিল চার্ট গুলো হচ্ছে গ্রাফিক্সে, বাট টেবিল বা হাইপোথিসিস এগুলো সবগুলোই হচ্ছে আমাদের এই ফার্স্ট অপশনটা, সামারি, স্টেবলস অ্যান্ড টেস্ট, এই অপশনটাতে আমাদের থাকবে। সো মোস্টলি সেকেন্ড সেমিস্টারে বা সরি ফোর্থ সেমিস্টারে আমরা এই অপশনটাতেই বাউন্ড থাকবো। বাকিগুলো হয়তো যেমন লিনিয়ার মডেলসে তোমরা হয়তো নেক্সট সেমিস্টারে রিগ্রেশন অ্যানালাইসিস যখন পড়বে তখন তোমাদের লিনিয়ার মডেলসটা পড়তে হবে, লিনিয়ার রিগ্রেশন মডেল, রিগ্রেশন ডায়াগনস্টিক, এই জিনিসগুলো হয়তো তোমাদের নেক্সট সেমিস্টারে পড়তে হবে। সো দুটো গেল, একটা হচ্ছে গ্রাফিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, আর আরেকটা পার্ট আছে ফাইল। ফাইলের অনেকগুলো অপশন আছে, অপশনগুলো আমরা একটু দেখবো যে এই অপশনগুলো কিভাবে ইউজ হয়। সো মোস্টলি আমি যখন ইউজ করি এই তিনটা আমার মোস্টলি ইউজ হয়। আর যদি আমি কমান্ড বেসডে না গিয়ে তোমার মেনু বেসডে কাজ করতে যাই। ঠিক আছে, সো এগুলো হচ্ছে বা এগুলো তোমাদের আসলে জাস্ট পরিচিত করে দেওয়া, তোমাদেরকে একটু নিজেদেরকে একটু নাড়াচাড়া করে আস্তে আস্তে দেখতে হবে কোথায় কি আছে। ঠিক আছে, আমরা বেসিক কিছু জিনিস হয়তো ক্লাসগুলোতে দেখবো। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের স্টেটার ইন্টারফেসের বেসিক্স। আচ্ছা, এখন ফার্স্ট স্টেটাতে আমাদের কাজ হচ্ছে, প্রথমে তো আমরা পরিচিত হয়ে গেলাম স্টেটা ইন্টারফেসের সাথে কোথায় কি আছে সেটা। এখন ফার্স্ট আমাদের কাজ হচ্ছে স্টেটাতে আমাদের ডেটাটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তারপরেই আমরা যত ধরনের কাজ করা যায় সেগুলো করতে পারবো। ঠিক আছে, এখন দেখো, আচ্ছা তার আগে আমি দুটো জিনিস একটু জাস্ট তোমাদের বলে রাখি। স্টেটাতে দুটো কাজ, কাজ শুরুর আগে দুটো জিনিস আমরা মেইনলি করার চেষ্টা করি। একটা হচ্ছে আমরা বলি হচ্ছে ডু ফাইল ক্রিয়েট করা। ঠিক আছে, আমি জাস্ট নিচে লিখছি, আমি জানি না নিচে দেখা যাচ্ছে কিনা, এত ছোট জিনিস। ঠিক আছে, এই যে ডু ফাইল, একটা হচ্ছে আমাদের ডু ফাইল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আর আরেকটাকে আমরা বলি হচ্ছে লগ ফাইল। ঠিক আছে, সো ডু ফাইল আর লগ ফাইলটা কি? ডু ফাইলটা হচ্ছে ধরো স্টেটাতে তুমি কমান্ড বেসড কাজ করছো। এখন তুমি আজকের দিনে হয়তো 10টা কমান্ড রান দিয়েছো, তারপর তুমি আজকে আর সময় পাওনি, পরের দিন এসে আবার তুমি 11তম কমান্ড থেকে রান করবে, আগের 10টা তো তোমার হয়েই গেছে। তাহলে এটা তুমি সেভ করে রাখবে কোথায়? ঠিক আছে, এই কমান্ড গুলো।
সো এই কমান্ডগুলো যে ফাইলে আমরা সেভ করে রাখি সেটাকে আমরা বলি হচ্ছে এই ডু ফাইল। ঠিক আছে, আমরা একটু পরে ডু ফাইলটা ওপেন করে দেখাবো। সো ডু ফাইলটা কাজ ওপেন করে রাখার কমান্ড বেসডে গিয়ে সেভ করে রাখার একটা সুবিধা কি, ধরো তুমি যত কাজ করবে দেখবে তোমার 1000 লাইনের কোড আছে। এখন 1000 লাইন তো আর প্রতিদিন তোমার পক্ষে বারবার লেখা সম্ভব না। সো তুমি যদি ডু ফাইলে সেভ করে রাখো, সো ডু ফাইলে অপশন আছে যে তুমি একটা ক্লিক করলে ও সবগুলো কমান্ড অটোমেটিক্যালি একটার পর একটা রান দিয়ে যাবে। সো তোমার জন্য সুবিধা, তোমার ওই ডু ফাইলটা সেভ থাকলো, তুমি একবার ক্লিক করলে অটোমেটিক্যালি সব সব কমান্ড রান দিতে থাকলো। ঠিক আছে, সো ওই জন্যই ডু ফাইলটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের খেয়াল রাখতে হবে যখনই তুমি কাজ করবে স্টেটাতে অলওয়েজ ফার্স্ট ওপেন ইউর ডু ফাইল অ্যান্ড সেভ ইউর কমান্ডস। ঠিক আছে, এটা একটা বড় সড়ো তোমাদের আহ, আহ, কাজ স্টার্টিং পয়েন্টে তোমাদের ইউজ করতে হবে ডু ফাইলটা। ঠিক আছে, আর ডু ফাইল ছাড়া কাজ করার চেষ্টা করো না আর কি, কারণ হচ্ছে কমান্ড গুলো তোমাকে বারবার লিখতে হবে, বারবার তোমাকে ইয়া করতে হবে। সো এই জন্য ক্লিক বেসড থেকে কমান্ড বেসটা ইজিয়ার, কারণ ক্লিক করলে ক্লিকের অপশনগুলো তো আর প্রসিডিউরটা তুমি সেভ করে রাখতে পারছো না। ধরো তুমি রিগ্রেশন রান দিচ্ছ, এখন তুমি ক্লিক করে করে রিগ্রেশন করবে, এ তোমাকে বারবার স্ট্যাটিস্টিক্সে যেতে হবে, লিনিয়ার মডেলসে যেতে হবে, রিগ্রেশন মডেলে যেতে হবে, তারপর এই অপশনগুলো আবার বারবার তোমাকে চুজ করে দিতে হবে, তারপরে ওকে দিতে হবে। এভাবে বারবার তোমাকে একই কাজ বারবার করতে হচ্ছে। তুমি হয়তো একই রিগ্রেশন লাইন অনেকবার ইউজ করতে হচ্ছে, তোমাকে একই জিনিস বারবার করতে হচ্ছে মেনু বেসডে গেলে। বাট কমান্ড বেসডের সুবিধা কি, কমান্ডটা তোমার সেফ থাকলো, তুমি জাস্ট রান দিলে। ঠিক আছে, তাহলে তোমার জন্য একবারই কাজটা হয়ে গেল, সো তোমার কাজটা একদম ইজি। এই জন্য ডু ফাইল বা কমান্ড বেসডে যাওয়াটা মাচ ইজিয়ার। এটা একটা গেল ডু ফাইল। আর লগ ফাইলটা হচ্ছে কি, আমরা যখন এই স্টেটাতে কমান্ড রান দেই, ঠিক আছে, রেজাল্ট গুলো কোথায় আসে, এই উপরের বড় পোর্শনটাতে। ঠিক আছে, সো তুমি যত রেজাল্ট রান দিবে, ধরো তুমি এখানে রেগ লিখলে, ও বললো কোনো ধরনের ভ্যারিয়েবল নেই, খেয়াল রাখবে যদি কোনো কমান্ড ভুল হয় তাহলে সাথে সাথে স্টেটটা ওটা লাল করে দেয়। ঠিক আছে, সো ওইখানে যেমন আমার রেগ কমান্ড দিয়েছি বাট কিন্তু কোনো ভ্যারিয়েবল আমি বলি নাই কোথায় রিগ্রেশন আমি রান করছি। ঠিক আছে, সো যার কারণে সে লাল করে দিয়েছে, বাট সে রেকর্ডটা রাখছে। বাট হয় কি, তুমি রান দিতে দিতে তুমি হয়তো ঘন্টাখানেক কাজ করেছো, 1000 কমান্ড তুমি রান দিয়ে ফেলেছো। এখন এই 1000 কমান্ড তো এখানে সেভ হচ্ছে, কিন্তু এই যে উপরের পোর্শনটা আছে, এই উপরের পোর্শনের একটা মেমোরি সাইজ আছে, যে সে হয়তো 400 লাইন পর্যন্ত মেমোরিতে রাখতে পারে, 500 লাইন পর্যন্ত সে মেমোরিতে রাখতে পারে, এর একটা মেমোরি সাইজ আছে। সো তুমি যদি এখন 500 লাইনের পরে যদি তোমার 501তম লাইন আসে, তখন সে কি করে, প্রথম যেটা আছে ফার্স্ট লাইন সেটাকে সে ডিলিট করে দেয়। সো ওই সে 500 লাইনই মেমোরিটা রাখে, যত তুমি লাইন অ্যাড করবে প্রথম দিকের লাইনগুলো সে আস্তে আস্তে ইরেজ করে দেয়। সো অনেক সময় যেটা হয় যে তোমার হয়তো আবার ওই ফার্স্ট লাইনটা দরকার হতে পারে, রেকর্ডটা এখন তোমার তো নাই। ঠিক আছে, সো এখানে একটা প্রবলেম হতে পারে অনেক ক্ষেত্রেই। সো এই জন্য করা হয় কি, লগ ফাইল, যেটা আমরা একটু আগে বলছিলাম, লগ ফাইল ক্রিয়েট করা হয়। লগ ফাইলটা কি করে, তুমি যত কমান্ড রান দিবে সেই কমান্ডগুলো উইথ রেজাল্ট, যেটা উপরে রেজাল্ট সেকশনে আসবে এখানে, দুটোই একসাথে একটা ফাইলে সেভ হয়ে যায়। সো তোমার যদি, তুমি হয়তো আহ একদিন আজকে একটা অ্যাসাইনমেন্টের কাজ করছো, কিন্তু পরে 1 সপ্তাহ তুমি কাজ করতে পারো না, 1 সপ্তাহ পর আবার বসেছো, তোমার তো আর কিছু মনে নাই রেজাল্ট আসলে কি ছিল, তখন তুমি আবার লগ ফাইলটা খুললে তোমার মনে পড়বে, ও আচ্ছা আমি এই কমান্ড রান দিয়েছিলাম, আমার রেজাল্ট এই ছিল। ঠিক আছে, সো তোমার জন্য লগ ফাইলটা কি হবে, ফ্রেন্ডলি হবে অনেক। ঠিক আছে, সো এটা একটা কাজ তোমরা আহ, শুরু স্টেটা যখনই কমান্ড রান দিবে তার আগে এই দুটো অপশন তোমাদের স্টার্ট করে নিতে হবে, একটা হচ্ছে ডু ফাইল আর একটা হচ্ছে লগ ফাইল। সো ডু ফাইলটা কিভাবে ওপেন হয়, এখানে দেখো এই ফাইল অপশনে যদি আমরা যাই, ঠিক আছে, সো এখানে দেখো এই নিউ, এই পাশেই দেখো ডু ফাইল আছে। ঠিক আছে, ফাইল অপশনে গিয়ে নিউ, তারপর ডু ফাইল। ঠিক আছে, সো তুমি ডু ফাইলটা ক্লিক করলেই দেখো, তোমরা কি কোন নতুন উইন্ডো দেখতে পাচ্ছ ডু ফাইলে? স্যার ফাইল ম্যানেজার ওপেন হয়েছে। এখন কি আগেরটাতেই আছে না নতুন কিছু আসছে? স্যার পিসির যে হচ্ছে ইনবিল্ট ফাইল ম্যানেজার ওইটা ওপেন হইতেছে। ও আচ্ছা, না ওইটা না,
আহ আচ্ছা, এটা এখন আমাকে আবার স্টপ শেয়ার দিয়ে আবার শেয়ারিংটা ক্রিয়েট করতে হবে। এটা নতুন ফাইল খুলেছে তো, এটা বাদ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ডু ফাইল। ঠিক আছে, সো ডু ফাইলে যেটা হয়, এখন তুমি ধরো এখানে কমান্ড গুলো লিখে রাখলে, ঠিক আছে, এখানে তুমি কমান্ড গুলো সেভ করে রাখতে পারবে। ঠিক আছে, সো ধরো তুমি লিখছো হচ্ছে আমি সামারি স্ট্যাটিস্টিক্স চাই। তুমি লিখলে এই যে দেখো সে অপশন দিয়ে দিয়েছে, তুমি লিখেছো অলরেডি, সে বলেছে সামারাইজ, তার মানে হচ্ছে সামারি স্ট্যাটিস্টিক্স আমি যাচ্ছি। তুমি সামারাইজ বললে তুমি হয়তো কোনো একটা ভ্যারিয়েবল ধরো এইজ, সেটা সামারি তুমি করতে যাচ্ছ, তুমি এটা এখানে সেভ করে রাখলে। ঠিক আছে, কারণ সেভ করে তুমি যখন রান দিবে, তুমি এই লাইনটা সিলেক্ট করে, এই লাইনটা সিলেক্ট করে দেখো উপরে তোমার অপশন আছে। আচ্ছা, এখানে এই যে দেখো ডু, তুমি এটা যদি এখন এখানে এন্টার দাও, এই যে উপরে রাইট সাইডে দেখো এক্সিকিউট ডু, একটা প্লে বাটন আছে। ঠিক আছে, ওই প্লে বাটনটা যদি তুমি ক্লিক করো, সাথে সাথে তোমার এখানে বোঝা যাবে না, তুমি যদি আবার তোমার এখানে চলে আসো, এইখানে দেখো সে অপশনটা দিয়ে কমান্ডটা রান করে ফেলেছে। কিন্তু তোমরা বুঝতে পারছো কিভাবে কমান্ডটা রান হয়েছে, কেউ বলতে পারবে? ব্লু ফাইলের ব্যাপারটা আরেকবার দেখালে ভালো হতো। আচ্ছা, সো ডু ফাইলে যেটা হয়, তুমি কমান্ডটা এখানে লিখে রাখো। যেমন আমি এখানে লিখেছি ধরো সামারাইজ দিয়ে তারপর এইচ দিয়েছি আমি, যে আমি এইচ যে ভ্যারিয়েবলটা আছে, যদিও আমার এখানে কোনো ডেটা আমি নেই নেই, আমি জাস্ট বলছি র্যান্ডমলি, এইচ একটা ভ্যারিয়েবল আছে ধরো, এটা আমি সামারাইজ করতে যাচ্ছি। সামারাইজ মানে হচ্ছে সে সামারি স্ট্যাটিস্টিক্স দিবে। ঠিক আছে, সো এই যে কমান্ডটা আমি এখানে লিখেছি, এটা আমি এখান থেকে ডু ফাইল থেকে এক্সিকিউট করব কিভাবে? ঠিক আছে, সো যদি তুমি ডু ফাইল থেকে এক্সিকিউট করতে চাও, এই ডু ফাইলে এখানে আছে। আর এই দেখো রাইট সাইডে দেখো একটা অপশন আছে, সেটা হচ্ছে ডু। আর উপরে লেখা হচ্ছে তোমার প্লে বাটনের মতো একটা তোমার প্লে বাটন দেয়া আছে। সো তুমি যদি ওইটা ক্লিক করো, সাথে সাথে স্টেটা করে কি, তোমার এই ডু ফাইলের কমান্ডটা সে অটোমেটিক্যালি ইন্টারফেসে নিয়ে যায়, রান করে ফেলে, এক্সিকিউট করে ফেলে। সো এক্সিকিউট করে ফেলেছে, সেটা আমরা বুঝবো কিভাবে? তুমি যদি এখন ইন্টারফেসে ব্যাক করো, এখানে দেখো ডু ফাইলটা যে এক্সিকিউট হয়েছে সেটা তুমি বুঝবে কিভাবে? আমি সেটাই কোশ্চেন করেছিলাম, যে এখান থেকে আমরা এখন ইন্টারফেসে ব্যাক করার পর আমরা কি বুঝতে পারবো কিনা যে আমার ডেটাটা কিভাবে এক্সিকিউট, সরি, আমার কমান্ডটা কিভাবে এক্সিকিউট হয়েছে। কেউ বলতে পারবে? এখানে স্যার কমান্ডটা দেখা যাচ্ছে এই যে সামারাইজ এইচ, তারপরে নো ভ্যারিয়েবলস ডিফাইন্স, কারণ আমরা কোনো ভ্যারিয়েবল নেইনি। হ্যাঁ, সেটাই। সো এখানে ওই যে আমার অলরেডি কিন্তু কমান্ডটা এখানে চলে আসছে, তার মানে সেটা এক্সিকিউট করেছে, রেজাল্ট পোর্শনে সেটা চলে এসেছে। বাট প্রবলেম হচ্ছে কি, আমার যেহেতু এখানে কোনো ভ্যারিয়েবল, এই যে রাইট সাইডে আমার তো ভ্যারিয়েবল নেই কোনো, সো সে আসলে ওই এইচ ভ্যারিয়েবলটাকে চিনতে পারছে না, সেজন্য সেটা রেড কালার করে দিয়েছে, নো ভ্যারিয়েবলস ডিফাইন্ড। ঠিক আছে, বাট আমি জাস্ট প্রসেসটা তোমাদের বলে রাখলাম, যে তুমি ওখানে কমান্ড লিখে এখানে রান করতে পারো, অথবা তুমি ডিরেক্ট নিচে যে কমান্ড উইন্ডোটা আছে, এই কমান্ড উইন্ডোতে তো একই জিনিস লিখতে পারো। ধরো তুমি এখন বলছো সামারাইজ এইজ না বলে তুমি এখন বলতেছো ধরো হচ্ছে হাইট, এটা আরেকটা ভ্যারিয়েবল তুমি বললে, তুমি আবার এন্টার চাপ দিলেই আবার সেটা রান করে দিয়েছে। সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি সামারাইজ হাইট বলেছে, কিন্তু সে কোনো রেজাল্ট শো করতে পারছে না, তার কারণ হচ্ছে হাইট বলে কোনো ভ্যারিয়েবল আমি ডিফাইন করিনি। ঠিক আছে, সো কমান্ডটা তুমি এই কমান্ড উইন্ডো থেকেও লিখতে পারো, অথবা ডু ফাইলে লিখে সেখান থেকেও এক্সিকিউট করতে পারো, দোনো ওয়েতেই তুমি করতে পারো। স্যার, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার একটা কোয়েশ্চেন ছিল, আমরা যদি কমান্ড ফাইলে মানে লিখি তাহলে সেটাকে অটোমেটিক্যালি ডো ফাইলে সেভ হয়ে যাবে কমান্ডটা? না, কমান্ড ফাইলে লিখলে ডু ফাইলে সেভ হবে না, তোমাকে আবার ম্যানুয়ালি ওটা কপি করে এনে নিয়ে আসতে হবে। যার আচ্ছা কারণে স্যার। অনেকেই আমরা প্রিফার করি হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রেই আবার করি যে ডু ফাইলে লিখে, সরি কমান্ড উইন্ডোতে লিখে দেন কপি করে আমরা আবার ডু ফাইলে সেভ করে ফেলি। ওকে স্যার। আচ্ছা, সো এটা হচ্ছে। আর ডু ফাইলে দেখো তুমি যত লাইন লিখবে,
ধরো সামারাইজ, অথবা তুমি এখন লিখলে ঠিক আছে। সো তোমরা কি কালারটা বুঝতে পারছো কিনা আমি জানি না। তোমরা দেখতে পাচ্ছ প্রথম পোর্শনটা একটা কালার আর ভ্যারিয়েবলটা আরেকটা কালার, এটা কি বোঝা যাচ্ছে? আমার আমি জানি না, এটা ইন্টারফেসের কারণে হতে পারে। এটা মানে হোয়াইট ইন্টারফেস ব্যাকগ্রাউন্ড হলে তখন ভালো বোঝা যায়। তোমরা যদি তোমাদের কারো ওপেনও থাকে দেখবে প্রথম পোর্শনটা যেটা কমান্ড, সেটা একটা কালারাইজ থাকে, মেইনলি ব্লু কালার থাকে। এখানে যে তোমার ব্ল্যাক হয়ে আছে এটা বোঝা যাচ্ছে না। আর এইজ যেগুলো আছে সেগুলো একটু ডিফারেন্ট কালার থাকে, নর্মালি ব্ল্যাক কালারই থাকে। ঠিক আছে। সো এখানে কালারাইজেশন আছে ডু ফাইল ক্ষেত্রে। ঠিক আছে। সো এক একটা কোডিং, এক একটা ধরনের কমান্ড, এক একটা কালার। সো কমান্ড গুলো জেনারেলি হয় ব্লু। ডিপেন্ড করে আসলে তুমি কিভাবে এটা আসলে আবার ম্যানুয়ালি ইয়া করা যায়, চেঞ্জ করা যায়, যে তুমি কোনটার জন্য কোন কালার পছন্দ করছো। এটা তোমরা যারা কোডিং এর আর বা পাইথন যারা একটু প্র্যাকটিস করেছো বা দেখেছো তো দেখবে কালারাইজেশন করা যায়, সেটা তো এটা পসিবল। সো যত ধরনের কোড হবে সেটা, যেমন সামারাইজ এটা একটা কোড। ধরো তুমি দেখতে চাচ্ছ, তুমি গ্রাফ ড্র করতে চাচ্ছ, তুমি লিখলে হয়তো ধরো টু ওয়ে, তুমি স্ক্যাটার প্লট করতে চাচ্ছ টু ওয়ে, সেটাও দেখো একই কালার আসছে যেহেতু এটা একটা কমান্ড। কিন্তু ধরো তুমি টু ওয়ে লিখে তুমি এইজ লিখলে, তুমি হাইট লিখলে, ঠিক আছে। ঠিক আছে। সো সরি, বাট তুমি যদি কমান্ড ছাড়া অন্য কিছু ফার্স্টে লেখো, ধরো তুমি ফার্স্টে লিখলে এইজ, এখন স্টেটা যেহেতু এইজ বলে কোনো কমান্ড নাই ওর মেমোরিতে, এই ধরনের কোনো কমান্ডই নাই স্টেটার, সো সে দেখো ওইটাকে আর কিন্তু কালার করছে না এখানে দেখো এইজটাকে। ঠিক আছে। সে অটোমেটিক্যালি বুঝে ফেলেছে যে ইউ আর মেকিং এ মিস্টেক, যে তুমি প্রথমে কমান্ডটা দেওয়ার কথা কিন্তু সে তুমি কমান্ডের স্পেসিফিক ওয়ার্ড না ইউজ করে তুমি একটা রং ওয়ার্ড ইউজ করছো। ঠিক আছে। সো ওখানে একটু ইউজার ফ্রেন্ডলি ডু ফাইলে যদি তুমি করো তাহলে এই সুবিধাটা পাওয়া যায়। বাট তুমি যদি কমান্ড উইন্ডোতে এখানে করো, এই কালারাইজেশনের এই সুবিধাটা তোমার কমান্ড উইন্ডোতে থাকে না। ঠিক আছে, ডু ফাইলে যেটা থাকে। সো এটা একটা খেয়াল করবে, কালারাইজেশন আছে। আর অনেক সময় এটা একটা আর অনেক সময় যেটা হয় আরেকটা রেড কালার টাইপের থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে, এখানে যেমন ইয়েলো হয়ে গেছে ধরো নেম, তুমি যদি এই ধরনের কোটেশনের মধ্যে দাও, সেটাকে ওরা স্ট্রিং ভ্যারিয়েবল হিসেবে নেয়। স্ট্রিং ভ্যারিয়েবল মানে হচ্ছে যে ভ্যারিয়েবল গুলোর কোনো ভ্যালু নেই, যেমন নেম, এটার কোনো ভ্যালু নেই। ঠিক আছে। সো যেগুলো থেকে স্টেট আসলে কোনো ধরনের কাজ করতে পারে না, এগুলোকে আমরা বলি স্ট্রিং ভ্যারিয়েবল। আমি জাস্ট নামটা আবার লিখছি এখানে, ওটাকে স্ট্রিং ভ্যারিয়েবল। আচ্ছা, ওগুলো হচ্ছে আমাদের, আমরা বলি হচ্ছে স্ট্রিং ভ্যারিয়েবল। যেমন কোটেশনের মধ্যে যদি এগুলো দাও, ওগুলো হচ্ছে আমাদের স্ট্রিং ভ্যারিয়েবল। যেমন ভ্যারিয়েবলের যে নেম গুলো থাকে, এগুলো অনেক ক্ষেত্রেই আমরা রেখে দিই স্ট্রিং ভ্যারিয়েবল হিসেবে। এগুলো একটু ডিফারেন্ট কালার থাকে, যেমন আমার এখানে একটু অরেঞ্জ কালার। জেনারেলি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়, এগুলো মোস্ট প্রবলি মেজেন্টা কালার হয়ে যায়। এটা ডিপেন্ড করে এক একটা কালারাইজেশন। ঠিক আছে। সো আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি যে কালারাইজেশনটা কিভাবে ডিফার করে। সো যাতে তোমরা কালার দেখেই বুঝতে পারো, এটা আসলে প্র্যাকটিস করতে করতে কয়েকবার করলেই দেখবে, মাসখানেক 2 মাস করার পরে দেখবে আসলে তোমাদের এটা মাথায় চলে আসছে, এটা মুখস্থ করার কিছু নেই। সো এটা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এটাতে, যেটা আমি খুব কমনলি করি, তোমরা একটু প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে ধরো তুমি আজকে একটা কমান্ড রান দিয়েছো, বাট কেন দিয়েছো এই জিনিসটা তো আসলে তোমার আর 1 সপ্তাহ পর বা 1 বছর পরে মনে থাকবে না। ঠিক আছে। সো অনেক ক্ষেত্রে যেটা সুবিধা হয়, যে তুমি এই কমান্ডগুলোর পাশে একটা কমেন্ট লিখে রাখবে, সামারাইজ এইজ। তুমি হয়তো কেন করেছো, যদি তোমার কোনো কমেন্ট থাকে, তুমি কমেন্টটা পাশে লিখে রাখবে। সো কমেন্টটা লেখার জন্য আমরা এই ধরনের ডাবল স্ল্যাশ ইউজ করি। এই যে একটা স্ল্যাশ দিলাম, দুইটা স্ল্যাশ দিলাম, দেখো একটা স্ল্যাশ দিলে সে এটাকে হোয়াইট কালার করে রেখেছে, সে এটাকে কোনো কিছু ডিকোড করেনি, কোডিং করেনি সে। কিন্তু তুমি যখন ডাবল স্ল্যাশ দিচ্ছ, সে সাথে সাথে এটাকে এখন কোন কালার করেছে, গ্রিন কালার করে ফেলেছে। এখন সে স্টেটা এটাকে রিড করছে অ্যাজ এ কমেন্ট। সে বলছে এটা কমান্ড হিসেবে আমি রান দিব না, এটা তোমার একটা কমেন্ট, যে তুমি একটা জাস্ট নোট রেখেছো এখানে, যে তোমার কোনো দরকার আছে কিনা এই কমেন্টে। ঠিক আছে। সো তুমি লিখলে আই নিড সামারি অফ এইচ, পুরোটাই তুমি গ্রিন কালার হয়ে গেছে। সো স্টেটা বাই ডিফল্ট এটা এখন বুঝে ফেলেছে এটা একটা কমেন্ট। বাট তুমি যদি
এই ডাবল স্ল্যাশ না দাও, স্টেটা এটাকে কমান্ড হিসেবে রান করবে, এবং তুমি যদি এটা রান করো সাথে সাথে সে এরর দেখাবে। বাট তুমি ডাবল স্ল্যাশ দিলে সে এটাকে কমেন্ট হিসেবে ডায়াগনাইজ করবে, আর সে কমেন্ট হিসেবে যখন ডায়াগনাইজ করবে সে এটাকে আর এরর দেখাবে না। সো এটা খুব একটা ইউজফুল একটা টুল, যে তুমি কমেন্ট রাখা, এবং তোমরা একটু প্র্যাকটিসে রাখার চেষ্টা করবে কমেন্ট গুলো রাখা। কারণ আমাদের ক্ষেত্রে আমরা যখন প্র্যাকটিশনারে যাই, অনেক ক্ষেত্রে যেটা হয়, একই ফাইল আমি হয়তো 5-6 মাস পরে খুলেছি কোনো একটা কাজে আর একটা কাজে, বাট তখন হয়তো আমি বুঝতে পারছি না যে আসলে এই কমান্ড, অনেক কিছু আমি বুঝতে পারছি বাট স্পেসিফিক কিছু কাজে হয়তো আমি বুঝতে পারছি না যে আহ, আমি কেন করেছিলাম এটা। সো ওই কমেন্ট গুলো রেখে দিলে এটা মাচ ইজিয়ার হয়। সো এটা হচ্ছে কমেন্ট লেখার একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে তুমি স্টার দিয়ে দেওয়া। তুমি যে স্টার দিয়ে, স্টার বলে না, স্টার ইস্ক আর কি, স্টার ইস্ক দিয়ে তুমি যদি কোনো কিছু লেখা শুরু করো, তাহলে সে এটাকে কমেন্ট হিসেবে নেবে। ঠিক আছে। সরি। So, একটা হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে করা, আর একটা হচ্ছে স্টারিস্ক। এখন দেখো, স্টারিস্ক কখন আমরা ইউজ করি কমেন্টের জন্য, আর কখন আমরা ডাবল স্ল্যাশ ইউজ করি। যখন তোমার একটা লাইনে, কমান্ড লাইনে প্রথমে কোনো কমান্ড আছে অলরেডি, যেমন সামারাইজ এজ, এরপরে যদি তুমি কমেন্ট দিতে যাও, তাহলে আর তুমি স্টারিস্ক ইউজ করলে স্টেটাস রিড করতে পারবে না। ঠিক আছে। সো যখন তোমার প্রথমে একটা কমান্ড আছে, তখন তোমাকে আসলে কমেন্ট ইন্ডিকেট করার জন্য তোমাকে ডাবল স্ল্যাশ ইউজ করতে হবে। বাট যদি তোমার লাইনের মধ্যে কোনো ধরনের কমান্ড না থাকে, এ ধরনের সামারাইজ এইজ, এই ধরনের কোনো কমান্ড নেই, তুমি পুরো লাইনটাই হচ্ছে তোমার কমেন্ট, তখন তুমি প্রথমে একটা স্টারিস্ক দিলেই সেটা কমেন্ট হবে। ঠিক আছে। সো এটা ক্লিয়ার রাখবে, যখন তোমার কমান্ড থাকবে অলরেডি, যেমন সামারাইজ এইজ। ঠিক আছে। সো আমি জাস্ট এখানে রাখি, দিস অপশন ইজ ইউজড ফর কমেন্ট when command inline, আচ্ছা, বা when অথবা ইনলাইন কমান্ড যখন থাকে তোমার, তখন তুমি এটাকে, এই ডাবল স্ল্যাশটাকে ইউজ করছে হচ্ছে কমেন্টের কোডিং হিসেবে। বাট যখন তোমার কোনো কমেন্ট নেই, ঠিক আছে, তখন তুমি হয়তো বললে যে না, আমার স্টার্টিং এ কোনো কমান্ড নেই, পুরো লাইনটাই হচ্ছে কমেন্ট, তো সো তখন আমি স্টারিস্ক দিয়ে ওপেন করতে পারি। ঠিক আছে। সো দুটো অপশন আছে কমেন্ট লেখা। তুমিও যখন তোমার কম্পিউটারে লিখবে, তখনও দেখবে হচ্ছে কমেন্ট আর কমান্ড ডিফারেন্ট কালারে আসছে। ঠিক আছে। সো এটা হচ্ছে আরেকটা ওয়ে। থার্ড ওয়ে অফ কমান্ড লেখার জায়গা হচ্ছে, ধরো অনেক সময় কমান্ড কমান্ড না সরি কমেন্ট লেখার জায়গা, ওয়ে সিস্টেম, আমরা দুইটা ওয়ে অলরেডি দেখেছি কমেন্ট লেখার। আরেকটা ওয়ে আছে, ধরো তুমি অনেক, তোমার কমেন্টটাই হচ্ছে অনেক বড়, তুমি হয়তো 20 লাইন জুড়েই কমেন্ট লিখছো, অনেক ক্ষেত্রেই হবে। তোমরা প্র্যাকটিসে যখন যাবে, অনেক বড় বড় কমেন্ট থাকে অনেক সময়। এখন 20 লাইনের কমেন্ট, প্রতি লাইনে তোমাকে আবার শুরুতে তোমাকে স্টার স্টার এভাবে প্রতি লাইনে দিয়ে দিয়ে কমেন্ট লিখতে হবে। সো ওই প্রবলেমটা সলভ করার জন্য যেটা হয়, যদি অনেক বড় কমেন্ট থাকে, তখন যেটা হয়, তুমি প্রথমে একটা স্ল্যাশ দিয়ে স্টার দিবে, তারপরে স্টার দিয়ে স্ল্যাশ দিবে। এখানে দেখো, লেফট সাইডে দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ আমি জানি না, একটু ছোট হয়ে আছে উইন্ডোটা। লেফট সাইডে দেখো, একটা কিন্তু বার টাইপের ক্রিয়েট করেছে এই সাইডে। ও বুঝাচ্ছে এর মাঝে এখন তুমি যত লাইন লিখবে সবগুলোই আসলে কমেন্ট। তোমাকে আর এক্সটারিস্ক বা স্ল্যাশ আলাদা করে দিতে হবে না প্রতি লাইনের জন্য। মাঝের পুরো লাইনটাই হচ্ছে একটা সেট অফ কমেন্ট তোমার। আহ, যেটা তুমি যাই লেখো না কেন এখানে সবই কমেন্ট। সো তুমি এখানে যাই লেখো না কেন এখন, সবই গ্রিন কালার, সবই কমেন্ট হয়ে গেছে। কারণ আমি অলরেডি স্টেটাকে বলে দিয়েছি এই পুরো পোর্শনটা হচ্ছে আমার কমেন্ট। ঠিক আছে। সো এটা অনেক সময় হেল্পফুল হয়, কেন ধরো তুমি একটা কোনো কমেন্ট লিখেছো, অনেক বড় কমেন্ট, অথবা তুমি কোনো একটা কমান্ড লিখেছো যেটা তুমি এখন হয়তো ইউজ করতে চাচ্ছ না, বাট পরে হয়তো ইউজফুল হবে, তুমি এটা এখন এটাকে কমেন্ট হিসেবে হাইড করে রাখতে চাচ্ছ। সো তখন তুমি এটাকে এই কমেন্ট পোর্শনের মধ্যে ঢুকিয়ে দিয়ে কমেন্ট হিসেবে রেখে দিতে পারো, স্টেটা তখন এটাকে কমেন্ট হিসেবে রাখবে।
তখন সে এটা রান করবে না, কোনো এরর দেখাবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে 3 ways অফ রাইটিং ইউর কমেন্টস মেনলি। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ইস্যুস। আর ধরো আহ, তোমরা এখন যে ডু ফাইলটা দেখছো, এটা পুরো পুরো আমার ল্যাপটপের পুরো স্ক্রিন জুড়ে আমি নিয়েছি। তো অনেক ক্ষেত্রেই যেটা সুবিধা হয়, যেটা কাজের ক্ষেত্রে আমরা ইউজ করি, যে আমরা এই উইন্ডোটাকে পুরো না রেখে আমরা এটাকে হাফ ওয়ে থ্রু রাখি। এই যে দেখো, ও একটা বার দিয়ে দিয়েছে, কিন্তু আমরা খেয়াল করো যদি এখানে একটা লম্বা সাদা দাগ দিয়েছে। এটা একটা বড় দেওয়ার কারণ হচ্ছে যে সে আসলে চাচ্ছে, তুমি অনেকে ইউজ করতে চায় যে, সরি, ছোট করব কিভাবে, আমি তো ছোট করতে পারছি না। আমি একটু জাস্ট কোনো কারণে প্রবলেম হয়েছে, এই যে, হ্যাঁ। So, এখন দেখো, ওকে, সো এখন দেখো আমার এই যে কমান্ড উইন্ডোটা দেখতে পাচ্ছ, আমি নাড়াচাড়া করছি যে, সরি, ডু ফাইলটা, জি স্যার। এই যে। সো এখন দেখো, এই যে ডু ফাইলটা কিন্তু তুমি নাড়াচাড়া করতে পারো। সো অনেকেই যেটা করে ডু ফাইলটাকে একটু ছোট রাখে, যাতে ইজিলি সে রেজাল্টটা ওখানে ডাইরেক্ট দেখতে পারে। ঠিক আছে, যাতে তার বারবার সুইচ করতে না হয়। এটা অনেকেই, এটা খুব কমন ইউজ, কমন ওয়ে, অনেকে করে না। বাট যখন তোমার সমস্যা হয় কি, তুমি যখন ধরো এখানে কমেন্ট লিখছো, এখন তোমার একটা কমান্ড অনেক বড় হয়ে যেতে পারে। ঠিক আছে, তুমি হয়তো একটা কমেন্ট লিখেছো যেটা অনেক বড়, যেটা তুমি লিখতে 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 তোমার পুরো লাইন ক্রস করে চলে গেছে এখানে। তুমি লিখছো 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 লিখতে এটা লাইন ক্রস করে সেকেন্ড লাইনে চলে এসেছে, কিন্তু এখন দেখো থার্ড লাইনে চলে যাচ্ছে। এখন খেয়াল রাখবে, তার মানে হচ্ছে কি, তুমি স্টেটাকে বলছো এই যে 3 লাইন আমি লিখেছি, তিনোটা লাইন হচ্ছে একটা আসলে সিঙ্গেল কমান্ড। ঠিক আছে, বাট আমার স্পেস নাই বলে এটা 3 লাইনস হয়ে গেছে এখানে। বাট স্টেটা কিন্তু বুঝতে পারে না অটোমেটিক্যালি যে এটা 3টা লাইন, সে প্রতিটা লাইনকে একটা একটা কমান্ড ধরে। ঠিক আছে, সো সে বলবে এটা একটা কমান্ড, সেকেন্ড লাইন একটা কমান্ড, থার্ড লাইন একটা কমান্ড। সো তার মানে সে এরর দেখাবে যে প্রথম কমান্ডটা, সেই 3টা কমান্ডকে একসাথে পড়তে পারছে না। সো যেটা এখন সুবিধা আছে, সেটা 17 বা 16-এর আপার ভার্সন থেকে ওরা যেটা করেছে, এই কন্টিনিউশনটা ওরা অলরেডি বিল্ট ইন করে দিয়েছে, তোমাকে এখন আর কিছু করতে হবে না। স্টেটা এখন আপার ভার্সন গুলোতে, এই আমি যেমন স্টেটা 18 ইউজ করছি বা স্টেটা 17, 16 ওগুলোতেও ছিল যে তুমি মাল্টিপল লাইন লিখলেও স্টেটা বুঝতে পারে এটা একটা সিঙ্গেল কমান্ড। ঠিক আছে, যেমন আমি 3 লাইন লিখেছি, স্টেটা এখানে বুঝে ফেলবে এই 3টা লাইন হচ্ছে একটা আসলে সিঙ্গেল কমান্ড, তোমাকে কিছু করতে হবে না আদার এক্সট্রা। বাট স্টেটা 14 বা তার লোয়ার যেগুলো আছে, তোমরা যেটা ইউজ করবে বা ল্যাবে যেটা আছে, সেটাতে একটা প্রবলেম, সে এই স্টেটা ওই ওল্ডার ভার্সন গুলো এই কন্টিনিউয়েশনটা বুঝতে পারে না। ঠিক আছে, সো তখন করতে হয় কি, স্টেটাকে বলে দিতে হয় যে এই 3টা লাইন মানে আমার পরের লাইন হচ্ছে আগের লাইনের কন্টিনিউশন। সেটা বলে দেওয়ার জন্য এই জায়গাটাতে, ঠিক আছে, 3টা স্ল্যাশ ইউজ করতে হয়। পরপর 3টা স্ল্যাশ দেখো, 2টা স্ল্যাশ দিলে হচ্ছে কমান্ড, আর 3টা স্ল্যাশ দিলে হচ্ছে কন্টিনিউশন অফ ইয়োর, সরি, কন্টিনিউশন অফ ইয়োর কমান্ড। ঠিক আছে, 2টা স্ল্যাশ হচ্ছে কমেন্ট, একটু উপরে দেখো কমেন্টে আমরা 2টা স্ল্যাশ দিয়েছি। 3বার দিলে সেটা হচ্ছে কন্টিনিউশন অফ ইয়োর কমান্ড, যে তোমার পরের লাইনটা হচ্ছে আগের লাইনের সাথে সেম কমান্ডের মধ্যে। ঠিক আছে, সো তোমাদের এটা খেয়াল রাখতে হবে, যদি তোমার মাল্টিপল লাইন চলে যায় তাহলে অফকোর্স তোমাকে এই 3টা ব্ল্যাক স্ল্যাশ দিয়ে তারপরে তোমাকে কন্টিনিউশনটা স্টেটাকে বলে দিতে হবে। বাট কেউ যদি আপার ভার্সন ইউজ করে, স্টেটা 16, 17, 18, তাহলে আর তোমাকে এই 3টা স্ল্যাশ দিতে হবে না, স্টেটা অটোমেটিক্যালি এটা রিড করে ফেলে 3টা লাইন একই কমান্ড। ঠিক আছে, সো এই ডিফারেন্সটা একটু খেয়াল রাখবে তোমরা। যারা স্টেটা 14 ইউজ করছো বা 15 ইউজ করবে, তাদের জন্য ব্যাকস্ল্যাশটা জরুরি কন্টিনিউশনের জন্য। আর যারা আপার ভার্সন ইউজ করবে তাদের জন্য এটা না জানলেও চলবে। ঠিক আছে, সো এটা হলো মোটামুটি আমাদের ডু ফাইল। ঠিক আছে,
সো আমরা আজকে লাস্ট যেটা শিখবো সেটা হচ্ছে আহ কিভাবে ডেটা নিয়ে আসতে হয়, আমরা ওখানে শেষ করব। তারপর ডেটা কিভাবে ম্যানিপুলেট করতে হয় সেটা আমরা পরে অন্য কোনো সেশনে দেখবো। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। স্যার আমার হচ্ছে স্যার এখানে মানে ডু ফাইল ওপেন হচ্ছে না স্যার, ফাইলে ক্লিক করলে হচ্ছে নিউ অপশনটা দেখায় না। নিউ অপশন দেখাবে না কেন? না স্যার, ফাইলে ক্লিক করলে হচ্ছে ওপেন, সেভ, সেভ অ্যাজ, ভিউ, ডু, ফাইল নেম মানে এই অপশনগুলো দেখাচ্ছে, তাহলে কিন্তু ডুটাতে হচ্ছে ক্লিক করে দেখো তো ওখানে হয় কিনা। আমি স্যার ডুতে ক্লিক করলে স্যার হচ্ছে একটা কিছু একটা ওপেন করতে বলে আচ্ছা, ডেস্কটপ। প্রিভিয়াস কোনো ফাইলকে সে ওপেন করতে বলে। জি স্যার স্যার। 14-এ হচ্ছে যে আরেকটা জায়গায় একটা অপশন থাকে, মানে ওখানে নিচে যে, আমার মনে হয় ডেটাতে থেকে থাকে, কি ডেটার মধ্যে গিয়ে না দেখো না তো। স্যার, ওই যে নিচে আমাদের যে অপশন গুলো আছে, মানে আইকন গুলো আছে, ওখানের মধ্যে একটা আছে যে নিউ ডু ফাইল এডিটর, ও ওখান থেকে আচ্ছা আচ্ছা করতে আচ্ছা হয়। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখো ডু ফাইল এডিটর আছে এখানে মনে হয়, এখানেও আছে। সো হ্যাঁ, এখানে একটা অপশন আছে ডু ফাইল এডিটর, এখানেও আছে, আমি খেয়াল করিনি। কোথায় চলে গেল আমার, সব মুছে গেল কেন? ও ও, সব কেটে দিয়েছি, আচ্ছা সমস্যা নাই। ঠিক আছে, এখানে ডু ফাইল এডিটর একটা আছে, নিউ ডু ফাইল এডিটর, ওখান থেকে এখানেও আছে, আমি বলতে ভুলে গেছি। ও আচ্ছা, মানে ভার্সন বাই ভার্সন ওরা অনেক সময় চেঞ্জ করে দেয়। আমি যেহেতু 18 ইউজ করছি, এখানে নিউর মধ্যেই ছিল। ঠিক আছে, একটু হয়তো তোমাদের যেহেতু ওল্ড ভার্সন, একটু চেঞ্জ করে দেখতে হবে, একটু সার্চ করে দেখতে হবে যে আসলে কোথায় কি আছে। সো এটা গেল হচ্ছে ডু ফাইল। সো আমরা যেটা বলছিলাম, লাস্ট যেটা দেখবো আমরা আজকে, সেটা হচ্ছে আমাদের ডেটা কিভাবে আনতে হয়, কারণ ওই ডেটা নিয়েই তো আমাদের সব কাজ। সো ডেটাটা কিভাবে আনতে হয়। সো ডেটা আনা, যেটা আমরা প্রথমেই বলেছিলাম, ডেটাতে সব কাজ দুটো ওয়েতে করা যায়, যেটা ডিফারেন্ট ফ্রম আর বা পাইথন অথবা স্পেসেস। একটা হচ্ছে তুমি উপরে এই মেনু থেকে ক্লিক করে করেও কাজ করতে পারবে। আরেকটা হচ্ছে এই নিচে কমান্ড উইন্ডো বা ডু ফাইলে লিখেও, কমান্ড লিখেও তুমি একই কাজ করতে পারবে। আর স্টেটার একটা সুবিধা হলো, ধরো তুমি প্রথম নিউ কামার, তখন তোমার জন্য তো আসলে কমান্ড গুলা লিখা কঠিন। ঠিক আছে, সো তখন তোমার জন্য মোস্ট ইউজার ফ্রেন্ডলি হবে হচ্ছে হয়তো তুমি ক্লিক করে করে কাজ করা। বাট স্টেটা যেটা করে, তুমি যখন ক্লিক করে কাজ করবে, তুমি স্টেটা অটোমেটিক্যালি ওই ক্লিক করার সাথে সাথে যে কমান্ড দিলে যে কাজটা হতো, ওই ক্লিক করে করে যে কাজটা করছো, কমান্ড দিলে এটার যে কাজটা হতো সেম কাজটা, সেই কমান্ডটা অটোমেটিক্যালি সে তোমাকে জেনারেট করে দেয়। ঠিক আছে, ধরো তুমি এখানে আচ্ছা, প্রথমে আমরা ডেটাটা আনি। ডেটাটা আনলেই তোমরা বুঝতে পারবে। সো যেহেতু আমরা ডেটা আনতে চাচ্ছি, সো ফার্স্ট আমাদের যেতে হবে হচ্ছে এই যে দেখো এখানে ফাইলে যাই। আমি জানি না, ইয়াতেও নিশ্চয়ই ওখানেই আছে, 14-এ মোস্ট প্রবাবলি। সো তুমি যদি ফাইলে যাও, ফাইলের ঠিক নিচে একটা অপশন আছে দেখো, ইম্পোর্ট। ঠিক আছে, সো তুমি এখানে বিভিন্ন ধরনের ডেটা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবে। সো কি কি ধরনের ইম্পোর্ট করতে পারো, ধরো এইখানে তোমাকে সব অপশন দেওয়া আছে। তুমি এক্সেল ডেটা নিয়ে আসতে পারো, সিএসভি ডেটা নিয়ে আসতে পারো, এসপিএসএস ফরম্যাটে কোনো যদি ডেটা সেভ থাকে, অথবা স্যাস ফরম্যাটে যদি কোনো ডেটা সেভ থাকে, অথবা আস্কি ফরম্যাটে, বিভিন্ন ধরনের ফরম্যাটে ডেটা সেভ থাকতে পারে। ঠিক আছে, টেক্সট ফরম্যাটে থাকতে পারে। ঠিক আছে, এই যে আনফরম্যাটেড টেক্সট ফরম্যাট আছে, টেক্সট ডেটা আছে ফিক্সড ফরম্যাটে, কোনো একটা নির্দিষ্ট ফরম্যাটের টেক্সট, বিভিন্ন ফরম্যাটে ডেটা রাখতে পারে মানুষজন। সো যেই ফরম্যাটে রাখো না কেন, এই অপশনগুলো ইউজ করলে তুমি কোন ফরম্যাটে তোমার ডেটা আছে সেই অপশনটা তুমি চুজ করে নেবে। ঠিক আছে, যেমন তোমরা যারা 14-এ আছো, দেখবে এখানে ওই 14-এ এই অপশনের অনেকগুলোই নাই, অনেকগুলো অপশন। ঠিক আছে, যেমন ধরো মোস্ট প্রবাবলি স্যাসটা ছিল না বা এসপিএসএসটা ছিল না। ঠিক আছে, আমার যতটুকু মনে পড়ে, ইফ আই এম নট রং। সো তখন আমাদেরকে ডিফারেন্ট আর একটা সফটওয়্যার ইউজ করতে হতো স্যাস এর ডেটা, এসপিএসএস এর ডেটা স্যাস স্টেটাতে আনার জন্য, বা স্যাস এর ডেটা এসপিএসএস, আমাদের ডিফারেন্ট আর একটা সফটওয়্যার ইউজ করতে হতো। আমি ভুলে গেছি ওই সফটওয়্যারটার নাম এখন, না ইউজ করে না করতে পারবো। বাট বাট এখন তোমার ওই প্রবলেমটা নাই। ঠিক আছে, বাট আমরা এখানে যে ডেটাটা ইউজ করব, ডেটা সেটটা আমি তোমাদের দিয়েও দিব, কোনো সমস্যা নেই। ওই ডেটা সেটটা এক্সেল ফরম্যাটে আছে, সো আমি ওই এক্সেলটাকেই চুজ করছি। ঠিক আছে, সো এক্সেলটাকে যখন চুজ করছি, আমাকে একটা নতুন ছোট্ট একটা উইন্ডো দিয়েছে। তোমরা কি উইন্ডোটা দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে আমি নাড়াচাড়া করছি, ইম্পোর্ট এক্সেল, এটা তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। ঠিক আছে, সো ও এখন একটা বক্স দিয়েছে। এই বক্সের মধ্যে তোমাকে কিছু জিনিস ওকে বলে দিতে হবে স্টেটাকে, যে আসলে তুমি তোমার ডেটাটা কোথায় রেখেছো,
কোন ডেটাটা, কারণ ফোল্ডারের ভিতরে 10টা ডেটা সেট থাকতে পারে, তুমি আসলে ওই ফোল্ডারে কোন ডেটা সেটটা চাচ্ছ। ঠিক আছে। আবার একটা ডেটা সেটের ভিতরে তোমরা এক্সেল ফাইলে জানো অনেকগুলো শিট থাকে, তুমি শীট 1, শীট 2, শীট 3 কোন শীটের ডেটা চাচ্ছ, ওই জিনিসগুলো তোমাকে আবার ওই শীটের মধ্যে তুমি কি পুরো ডেটা সেটটা চাচ্ছ, নাকি আসলে তুমি ওখানে 10টা কলাম আছে, তুমি আসলে 5টা কলাম চাচ্ছ, সেল রেঞ্জ। ঠিক আছে। সো এই ধরনের অনেক কিছুই তোমাকে হয়তো স্টেটাকে স্পেসিফাই করে দিতে হবে। সো ফার্স্ট আমরা যাই হচ্ছে এই এক্সেল ফাইল, এখানে ফাইল লোকেশনটা আমাকে বলে দিতে হবে যে তুমি যে ডেটা সেটটা আনতে চাচ্ছ সেটা কোন ফোল্ডারে আছে। ঠিক আছে। সো ধরো আমি ব্রাউজ করলাম, ব্রাউজ করে ধরো আমি যাই না এখানে কোনো, আচ্ছা আমার এখানে নেই। তো তোমাকে একটু হয়তো ব্রাউজ করে দেখতে হবে কোথায় আসলে আছে, আমি জানি না কোথায় রেখেছিলাম, আমি ভুলে গেছি। আচ্ছা আমি দেখি এখানে কোথাও হয়তো আমার ডেটা সেটটা আছে, মোস্ট প্রবাবলি এখানেই আছে। আহ, আচ্ছা হ্যাঁ পেয়েছি, হ্যাঁ। ঠিক আছে। সো দেখো আমি ডেটা সেটটা সিলেক্ট করে দিলাম ফোল্ডারে গিয়ে, সে সাথে সাথে কিন্তু ডেটা সেটটার একটা প্রিভিউ এই যে নিচে দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নিচে এই জায়গাটাতে। ঠিক আছে। সো যেহেতু Yes. আমি আর এই যে কোন ওয়ার্কশিট এনেছি সে সেটা হাইলাইট করে দিয়েছে, আহ, আর কোন সেল রেঞ্জ এনেছে সে সেটা হাইলাইট করে দিয়েছে। আমি যেহেতু কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি না, সো সেজন্য আমি আর এখানে কোনো হাত দিচ্ছি না। যদি কেউ চেঞ্জ করতে চায় তাহলে হয়তো এখানে তাকে অপশন চুজ করে, এখানে অপশন চুজ করার জায়গা আছে, সো অপশন চুজ করতে পারবে কি, বাট আমরা আর কোনো ধরনের হাত দিচ্ছি না। ঠিক আছে। সো সবাই দেখতে পাচ্ছ এখানে একটা ডেটা ফাইল আমরা সরি একটা প্রিভিউ দিয়েছে ডেটার। ঠিক আছে। বাট এক্সেলের সাথে স্টেটার একটা ডিফারেন্স আছে ডেটা রেকর্ড করার। ঠিক আছে। যেমন ধরো এক্সেলের যখন তুমি ভ্যারিয়েবল নেমটা রাখো, উপরে কিন্তু ভ্যারিয়েবল নেম রাখার জায়গা নেই ওদের। আমরা যদি কোনো একটা এক্সেল ফাইল খুলি, ঠিক আছে, জাস্ট আমি র্যান্ডম একটা এক্সেল ফাইল খুলি। আচ্ছা। সো তোমরা কি দেখতে পাচ্ছ এক্সেল ফাইলটা, না আমাকে শেয়ার দিতে হবে? শেয়ার। স্যার দেখতে পাচ্ছি স্যার। ও এক্সেল ফাইলটা দেখতে পাচ্ছিলে? আমি তো আবার ভাবছি দেখতে পাচ্ছিলে না। আচ্ছা এটা, এটা ওকে। আচ্ছা আমি একটা কাজ করি তারপরে সে করতে হবে আমাকে। ওকে হ্যাঁ, আচ্ছা আমি জাস্ট শেয়ার দিচ্ছি। শেয়ার শেয়ার। ওকে। ও ও ভুলে যাচ্ছে শেয়ারিংটা। আচ্ছা আমি জাস্ট শেয়ার উইন্ডো দিয়ে দিই, তাহলে আমার জন্য সুবিধা, আমি যাই ওপেন করি না কেন দেখা যাবে। হ্যাঁ এন্টার স্ক্রিন আমি দিয়ে দিয়েছি, এখন দেখতে পাচ্ছো? Yes, স্যার sir. Yes, sir. আচ্ছা। সো এক্সেলের সাথে ডেটা ইয়া ফেলে এক্সেলে যদি তুমি ওদের প্রথম যে ট্যাবটা থাকে সেখানে এবিসি থাকে। ঠিক আছে। ভ্যারিয়েবল নেম কিন্তু তোমাকে যদি সেভ করতে হয়, ধরো তুমি নেম লিখছো, তোমাকে প্রথম রোটা ইউজ করতে হয়। ঠিক আছে। ধরো নেম, এইজ তুমি লিখছো। ঠিক আছে। হাইট, তোমাকে প্রথম রোটা ইউজ করতে হবে হচ্ছে ভ্যারিয়েবল নেম হিসেবে। সো তুমি যখন স্টেটা থেকে এক্সেল থেকে স্টেটাতে আনছো, সো স্টেটাও রিড করছে প্রথম রোটা হচ্ছে ভ্যারিয়েবল নেম। কিন্তু স্টেটার চেঞ্জ ডিফারেন্সটা হচ্ছে তুমি যে স্টেটার ডু ফাইলে আসো, ধরো স্টেটার ডেটা ফাইলে তুমি কিভাবে যাবে, এখানে স্টেটার ধরো ডেটা এডিটরে গেলে, আচ্ছা এই যে ডেটা এডিটর ও ডেটা ফাইলটা খুলে দিয়েছে এখানে ডেটা। স্টেটাস যেটা করে, ওরা এই যে প্রথম যে উপরের যে ট্যাবটা রেখেছে প্রতিটা কলামের উপরের ট্যাবটা হচ্ছে ওদের ভ্যারিয়েবল নেম, আর প্রতিটা সেল হবে হচ্ছে ডেটা। ঠিক আছে। সো এই ডিফারেন্সটা সবাই বুঝতে পেরেছো? এক্সেলে হচ্ছে এই উপরের ট্যাবটা হচ্ছে ABCDEF আছে, ওখানে তুমি কিছু চেঞ্জ করতে পারছো না, তোমাকে ভ্যারিয়েবল নেম চেঞ্জ করতে হলে প্রথম রো ইউজ করতে হয়। বাট স্টেটা হচ্ছে ডিফারেন্ট, স্টেটাতে প্রথম রো থেকেই শুরু হয়ে যাবে আমার ডেটা,
আর তোমার ওই ভ্যারিয়েবল নেমগুলো চলে যাবে উপরের ওই এবিসি যেখানে থাকার কথা ছিল আর কি স্টেটাতে, এক্সেলে, সেই জায়গায় হচ্ছে আমাদের ভ্যারিয়েবল নেম। ঠিক আছে, সো এই ডিফারেন্সটা স্টেটা আর এক্সেলের মধ্যে আছে। সো এখন আবার আমরা আসি, ব্যাক করি হচ্ছে এটা কেন আমরা ব্যাখ্যা করলাম, কারণ হচ্ছে আমরা যখন ডেটাটা নিয়ে আসছিলাম, সো ডেটা আনার জন্য আমরা প্রথমে গিয়েছিলাম ফাইলে, সেখান থেকে আমরা গিয়েছিলাম ইম্পোর্টে, তারপর আমরা বলেছিলাম আমরা এক্সেল ফাইলে আনবো। সো আমাদের এই উইন্ডোটা দিয়েছে। এখন আমরা ব্রাউজে গিয়ে আমরা ডেটাটা যদি সিলেক্ট করে দিই এক্সেলের, ঠিক আছে, ও ডেটাটা নিয়ে আসছে। সো এখন দেখো এই প্রিভিউ থেকে আমরা বুঝতে পারছি যে সেই স্টেটা যেহেতু এক্সেল থেকে ডেটাটা রিড করে এনেছে, সে প্রথম রোটাকে আর কিন্তু ডেটা হিসেবে নেয়নি। এই যে ফার্স্ট এক লেখা, একের পাশেই দেখো সে কি করেছে, সব ভ্যারিয়েবলের নাম দিয়ে দিয়েছে। ঠিক আছে, সো প্রথম রোটাকে সে আসলে ডেটা হিসেবে রাখেনি, প্রথম রোটাকে সে ভ্যারিয়েবল নেম দিয়ে দিয়েছে এক্সেলের মতো করে। আর দেখো এক্সেলে যেভাবে ছিল ABCDEF আছে ওভাবেই আছে। বাট সেইটা এটা রিড করতে এটা ওর জন্য কঠিন হবে। তুমি যদি এইভাবেই ওকে করে ফেলো, এখন নিচে ওকে করে ইম্পোর্ট করে নিয়ে আসো স্টেটা, এটা এটা নিয়ে তুমি ডিল করতে পারবে না স্টেটাতে, আর কি তোমার প্রবলেম হবে। ঠিক আছে, সো সেই জন্য যেটা করতে হবে, স্টেটাকে আরেকটা অপশন ক্রিয়েট করে দিতে হবে, বলে দিতে হবে যে আসলে আমার প্রথম যেই রোটা আছে সেই রোটা আসলে আমার, তুমি যেভাবে রিড করেছো ইটস রং। প্রথম রোটা আসলে আমার চলে যাবে ভ্যারিয়েবল নেম, এটা উপরে চলে যাবে। সো সেই জিনিসটা ওকে বলে দেওয়ার জন্য এখানে দেখো একটা অপশনে দিয়ে দিয়েছে ওরা, ইম্পোর্ট ফার্স্ট রো অ্যাজ ভ্যারিয়েবল নেম। ঠিক আছে, এই অপশনটা যদি তুমি চেক মার্ক দিয়ে দাও, ক্লিক করো, তাহলে অটোমেটিক্যালি স্টেটা এক্সেলের যে ফরম্যাটটা আছে সেখান থেকে স্টেটা ফরম্যাটে সেটা চেঞ্জ করে ফেলবে। সো আমরা সেটাই করি। আমি এখানে চেক মার্কটা দিয়ে দিলাম। সো চেক মার্ক দেওয়ার সাথে সাথেই দেখো আমার কিন্তু কাজটা হয়ে গেছে। এখন আমার এখন ওই উপরের বারটাতে চলে গেছে ভ্যারিয়েবল নেম, আর নিচে প্রথম থেকে এসে গেছে আমার কমান্ডটা, সরি, ডেটাটা। ঠিক আছে, সো এটা আমার কাজ হয়ে গেল। সো এখন আমি কি করব, সাথে সাথে আমার যেহেতু মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, সো ফার্স্ট স্টেপটা আমরা কি করেছি, ব্রাউজ করে ফোল্ডার নেমটা আমরা দিয়ে দিয়েছি, ফোল্ডারে গিয়ে কোন ডেটা সেটটা আমরা ইউজ করছি সেটা আমরা বলে দিয়েছি। তারপরে আমরা ওই যে ইম্পোর্ট ফার্স্ট রো অ্যাজ ভ্যারিয়েবল নেম সেটা আমরা চেক করেছি। দেন আমরা ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ওকে দেওয়ার সাথে সাথে দেখো কি হয়েছে, কেউ চেঞ্জটা দেখতে পাচ্ছো, কোথায় কোথায় চেঞ্জ হয়েছে? কেউ বলতে পারবে কোথায় কোথায় চেঞ্জ হয়েছে আমাদের? ইম্পোর্টের কমান্ডটাই আসছে স্যার এখানে, এই যে আর হ্যাঁ, ভ্যারিয়েবল কলামে। এই যে ইম্পোর্টের কমান্ডটা চলে এসছে, যে কমান্ডটা দিলে আসলে আমরা ক্লিক করে যে কাজটা করেছি, এই কমান্ডটা এখন যদি তুমি কপি করে আবার এটা এই কমান্ড উইন্ডোতে আবার এন্টার দাও, দেখবে সেম কাজই করবে। ঠিক আছে, স্যার ডু ফাইলেও ওই জিনিসটা ইম্পোর্ট হয়ে গেছে। ডু ফাইলেও চলে গেছে? ডু ফাইলে কি চলে যায় জি অটোমেটিক্যালি? স্যার। ও, আর আরেকটা দেখো, এই যে রাইট সাইডে দেখো ভ্যারিয়েবল নেম আমার যোগ হয়ে গেছে। ঠিক আছে, আমার তো এতক্ষণ কোনো ডেটা ছিল না বলে কোনো ভ্যারিয়েবল নেম ছিল না, সো ভ্যারিয়েবল নেমটা এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে দেখো একটা সামারিও দিয়ে দিয়েছে নিচে, যে এখানে আমাদের 26টা ভ্যারিয়েবল আছে আর 400 অবজারভেশন আছে। সো 400 ডেটা পয়েন্ট আছে, 400 জন ইন্ডিভিজুয়ালের ডেটা আছে, ওভার 26 ভ্যারিয়েবলস। ঠিক আছে, সেই শর্ট সামারিটা আমাদের দিয়ে দিয়েছে। So, আর ডেটাটা কি ফরম্যাটে আছে সেটা আমরা কোথায় গিয়ে দেখব? সো সেটা দেখার দুটো অপশন আছে। উপরে গিয়ে তুমি ডেটা এডিটরে গিয়ে ক্লিক করলেই এই ডেটাটা তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, এটা একটা অপশন, যে তুমি ক্লিক করে উপরে ডেটা এডিটর থেকে যেতে পারো। তো ওখানে যে প্রবলেমটা, ডেটাটা তুমি দুই ভাবে দেখতে চাইতে পারো। একটা হচ্ছে তুমি আসলে ডেটাটা শুধু দেখতেই চাচ্ছ, তুমি এখানে কোনো চেঞ্জ করবে না। ঠিক আছে, তখন আসলে আহ, আমাদের ইউজ করতে হবে ব্রাউজ মোড, তুমি শুধু ডেটাটা ব্রাউজ করতে চাচ্ছ। বাট আরেকটা অপশন আছে এডিটিং মোড। এডিটিং মোডের সমস্যা কি, ধরো তুমি এডিট মোডে গেছো, তুমি এডিট মোডটা লিখতে দিতে হলে এই এডিট লিখতে হয় নিচে। দেখো কমান্ড উইন্ডোতে আমি এডিট লিখেছি। ঠিক আছে, সো এডিট লিখে তুমি যদি এন্টার দাও সে ডেটা সেটটা খুলবে। বাট এখানে প্রবলেমটা কি, প্রবলেম বা সুবিধা দুইটাই।
এখন তুমি যদি ধরো তুমি এই প্রথম অপশনটা আইডি নম্বর প্রথমটা 1 আছে, তুমি হয়তো এটাকে 1 দিতে চাচ্ছ না, তুমি এটা 100 দিতে চাচ্ছ। তুমি এটা চেঞ্জ করতে পারবে এখন ম্যানুয়ালি, যেহেতু তুমি এডিট ভার্সনে গেছো, এডিট করতে পারবে তুমি, ঠিক আছে। সো এটা একটা সুবিধা আছে এডিট অপশনে গেলে। কিন্তু প্রবলেমটা কি, ধরো তুমি আসলে এডিট করতে চাচ্ছ না, কিন্তু তুমি ডেটাটা দেখতে চাচ্ছ। এখন তুমি এডিট এডিট ভার্সনে যেহেতু গেছো, কোনো কারণে যদি ভুল করেও তোমার কোনো ক্লিক পড়ে যায়, কোনো কারণে ধরো তুমি ডিলিট অপশন টিপ দিয়ে দিলে, যেমন আমার প্রথম এখন কার্সরটা কোথায় আছে, প্রথম সেলেই আমার কার্সরটা আছে, আইডি নং 1 যেখানে, ঠিক আছে। এখন কোনো কারণে আমি হয়তো ডেটাটা দেখতে গেলাম, আমি কিছু একটা করতে গিয়ে ডিলিট দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু আমার ডেটাটা ডিলিট হয়ে গেছে, যেহেতু এডিট ভার্সনে আছি। বাট তুমি তো আসলে কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছিলে না। সো যার কারণে ইন জেনারেল আমরা যেটা করি, আমরা এডিটটা আমরা খুবই কম এখান থেকে করি। সো এডিট ভার্সনটাতে আমরা যাই না, আমরা জেনারেলি যাই হচ্ছে ব্রাউজ ভার্সনে। সো তুমি যদি এখানে BROWSE ব্রাউজ লেখো, তারপর এন্টার দাও, একই ডেটা সেটই তোমাকে আবার দেখাচ্ছে, দেখো। কিন্তু এখন যদি তুমি আবার প্রথম সেলে গিয়ে চেঞ্জ করতে যাও, অনেক টেপাটেপি করো, এটা কোনো ধরনের চেঞ্জ হবে না, ঠিক আছে। তুমি ডিলিট করো, কিছু করো, এটা যেহেতু তুমি এখন ব্রাউজ ভার্সনে আছো, এটা শুধু ব্রাউজ করবে, কোনো কিছু চেঞ্জ করবে না। সো জেনারেলি আমরা যেটা করি, আমরা ব্রাউজ ভার্সনটা মোস্ট কেসেই আমরা ইউজ করি, ঠিক আছে। আমরা ব্রাউজ করে আমরা ডেটাটা থেকে দেখি যে আমার ডেটাটা কি ফরম্যাটে আছে, কিভাবে আছে, এটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে আমাদের আরেকটা ওই ডেটাটা দেখা। সো আমার ডেটা যেটা ইম্পোর্ট হয়েছে আমরা বুঝে গেলাম, একটা হচ্ছে কমান্ড দিয়ে, একটা হচ্ছে আমার ভ্যারিয়েবল নেম দেখে, আবার ডেটা সেটটাও আমরা দেখেছি, ঠিক আছে। আর জাস্ট আমরা একটা জিনিস বলে শেষ করি আজকের ক্লাসটা। স্টেটা ইটসেলফ ও নিজেই খুবই ইন্টেলিজেন্ট, ঠিক আছে। সেটা কিভাবে, ধরো আমার পুরো কমান্ডটা হচ্ছে ব্রাউজ, যদি আমি ব্রাউজ মোডে গিয়ে ডেটাটা দেখতে চাই, কিন্তু স্টেটাকে তুমি যদি ব্রাউজ না লেখে শুধুমাত্র BR বলো, সে স্টিল বুঝে ফেলবে তুমি আসলে ব্রাউজ বলতে চাচ্ছ, কারণ BR দিয়ে ওর কাছে একটা কমান্ডই আছে, ঠিক আছে, ব্রাউজ, ঠিক আছে। BR দিয়ে যদি 3টা কমান্ড থাকতো, তাহলে হয়তো তোমার সে বুঝতে পারতো না যে আসলে তুমি এই 3টার কোনটা বোঝাচ্ছ। কিন্তু ব্রাউজ লিখতে গিয়ে প্রথমে BR লিখতে হয়, এখন BR দিয়ে তার কাছে একটাই কমান্ড আছে। সো তুমি যদি এখন BR লিখে এন্টারও দাও, সে বুঝে ফেলবে তুমি আসলে ব্রাউজ বলতে চাচ্ছ, ঠিক আছে। সো তুমি BR লিখে এখন এন্টার দাও, দেখবে তোমাকে আবার সে ডেটাটাতে নিয়ে যাচ্ছে। সো স্টেটটাতে এই ধরনের কিছু শর্টকাট আছে যে কমান্ডে, ঠিক আছে। পুরো কমান্ডটা হচ্ছে ব্রাউজ, কিন্তু তুমি BR লিখলে সেটা বুঝে ফেলবে। আবার আরেকটা আমরা ইউজ করেছি কমান্ড, ধরো পুরো কমান্ডটা হচ্ছে এডিট, কিন্তু স্টেটারকে যদি তুমি ইডি বলো, প্রথম দুইটা দাও শুধু ইডি, এখন স্টেটার কাছে ইডি দিয়ে একটা কমান্ডই আছে, সে বুঝে ফেলবে তুমি আসলে ইডি দিয়ে যেহেতু লিখেছো, আমার কাছে একটাই কমান্ড আছে ইডি দিয়ে, সো এটা আসলে এডিটই হবে। তুমি এন্টার দিলে সে এডিট অপশনে চলে যাবে। সো একইভাবে ধরো তুমি রিগ্রেশন রান করতে চাচ্ছ, সো রিগ্রেশনের প্রথম তুমি হয়তো একটু আগে আমরা যেটা দেখছিলাম, রিগ্রেশন সামারাইজ করতে চাচ্ছ, তুমি পুরো কমান্ডটা দিলে সামারাইজ। এখন দেখো তুমি সামারাইজ দিয়ে তুমি হয়তো কোন ভ্যারিয়েবলটা, কোন একটা ভ্যারিয়েবলে তুমি সামারাইজ করতে চাচ্ছ, ধরো তুমি সামারাইজ করতে চাচ্ছ ধরো এনভি, ঠিক আছে। এনভি কি সামারাইজ হবে? আচ্ছা, আমি বুঝতে পারছি না। আচ্ছা, সামারাইজ ধরো একটা ভ্যারিয়েবল আমি সামারাইজ করি এখান থেকে, ধরো মান্থলি এক্সপেন্ডিচার, হ্যাঁ, ঠিক আছে। তুমি এন্টার দিয়েছো, সে সামারি রেজাল্ট কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে স্টেটা, যে সামারাইজ MEXPD মান্থলি এক্সপেন্ডিচার তুমি সামারাইজ করছো, 400টা ভ্যারিয়েবলের অ্যাভারেজ কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, মিন কত, ম্যাক্স কত, এগুলো তোমাকে সে দিয়ে দিয়েছে। কিন্তু স্টেটাকে, স্টেটা যেহেতু বলছি ইন্টেলিজেন্ট, স্টেটাকে পুরো সামারাইজ, পুরো কমান্ডটা তোমার আসলে লেখার অনেক ক্ষেত্রে দরকার নেই। তুমি যদি SUM দাও, স্টেটা বুঝে ফেলবে আসলে তুমি সামারাইজ বলছো। এখন তুমি সাম লেখে MEXPD সেটা লিখে তুমি যদি এন্টার দাও, দেখো একই সেম রেজাল্টে দিচ্ছে তোমাকে সে। একটাতে আমরা লিখেছি সামারাইজ MEXPD, আরেকটাতে আমরা লিখেছি সাম MEXPD, বাট দুটোই আসলে সেম ওয়েতে স্টেটা রিড করছে, যেহেতু SUM দিয়ে তার কাছে একটাই কমান্ড আছে। সো এই ধরনের কিছু শর্টকাট তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস মানে কি, তুমি যত ইউজ করবে এগুলো তোমাদের আস্তে আস্তে শেখা হয়ে যাবে, ঠিক আছে।
সো আমি জাস্ট এটা তোমাদের বলে রাখলাম, এটা এই এতটুকু ইন্টেলিজেন্স তার আছে যে সে বুঝতে পারে যে তুমি কোন শর্ট ভার্সন দিলেও সে আসলে বুঝে ফেলে আসলে তুমি কি বলতে চাচ্ছ। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের মোটামুটি, আমরা আজকে আমাদের অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, আমরা আজকে এতটুকুই রাখি। ঠিক আছে, তো তোমরা একটু জাস্ট ইন্টারফেসটা একটু দেখবে নিজে, আর একটু কোনো একটা ডেটা সেট আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করে দিব আজকে, ওটা তোমরা জাস্ট ইম্পোর্ট করে দেখবে, ওখান থেকে নাড়াচাড়া একটু তোমাদের, যত তুমি নিজেই স্টেটাটাকে নিয়ে খেলার চেষ্টা করবে তত বেশি তুমি শিখতে পারবে। কারণ ক্লাসে আসলে আমরা জাস্ট তোমাকে বলে দিতে পারবো, কিন্তু এসব সফটওয়্যার বা এগুলো আসলে ক্লাসের মধ্যে হয় না, এগুলো যত তুমি প্র্যাকটিস করবে তত বেশি তোমার আসলে শেখাটা ভালো হবে। সো তোমাদের আসলে মেইন কাজটা হবে হচ্ছে, আমরা ক্লাসে হয়তো তোমাদেরকে বলে দিব যে ঠিক আছে তোমার এইভাবে এভাবে করতে পারো, বাট প্র্যাকটিসটা তোমাকে মেইনলি নিজেই করতে হবে। আর সফটওয়্যার গুলো যত বেশি প্র্যাকটিস তত বেশি লার্নিং, প্র্যাকটিস করবে না আসলে তোমার লার্নিং এর কিছুই হবে না। ঠিক আছে, সো আমরা আরেকটা বা দুইটা ক্লাস হয়তো করবো স্টেটার এই ইন্ট্রোডাকশনের উপরে, যাতে অ্যাটলিস্ট বেসিকটা তোমাদের হয়ে যায়, তোমরা এরপরে এটা নিয়ে কাজ করতে পারো। ঠিক আছে, সো কারো কোনো কমেন্ট আছে বা কোনো? ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আর আমি তোমাদের ভিডিওটা দিয়ে দিব, যদি দরকার হয় তোমরা ওখান থেকে দেখে দেখে নিতে পারবে। ঠিক আছে, আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিব ভিডিওটা। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।